এক্সাম্পল আমরা দেখেছিলাম। তো আমরা ওই জায়গা থেকে স্টার্ট করবো আজকে। তো আমি শুরুতে জেএমপিপিটা ওপেন করে নিচ্ছি এবং ভিএস কোডটা ওপেন করে দিচ্ছি। তো আমরা জেএমপিপিটা একটু স্টার্ট করে নিই অ্যাপাচিটা, এবং হচ্ছে মাইএসকিউএলটা স্টার্ট করে নিই। ওকে, তো আজকে আমাদের ক্লাস নাম্বার 4। তো ক্লাস নাম্বার 04। এবং এখানে একটা ফাইল তৈরি করতে পারি আমরা, index.php নাম দিয়ে। আমরা পিএইচপি যেটা সিনট্যাক্স সেটা নিয়ে আসলাম শুরুতে। ওকে, সো আমরা এরে নিয়ে আলোচনা করেছিলাম। সো এরে কি জিনিস? এরা হচ্ছে একটা স্পেশাল কাইন্ড অফ ভেরিয়েবল যেখানে আহ, একসাথে মাল্টিপল ডাটা স্টোর করা যায়। সো আমরা নর্মালি হচ্ছে ভেরিয়েবলে যেটা করা যায়, ভেরিয়েবলে হচ্ছে শুধুমাত্র এক ধরনের ডাটা বা এক টাইপের ডাটা, সিঙ্গেল ডাটা স্টোর করা যায়। বাট এর ক্ষেত্রে যেটা সুবিধা, এরতে হচ্ছে মাল্টিপল ডাটা একসাথে স্টোর করা যায়। তো এটাই হচ্ছে এর স্পেশালিটি। এই জন্য এটাকে স্পেশাল কাইন্ড অফ ভেরিয়েবলও বলা হয় আর কি এরকে। সো এরে দুইভাবে আসলে তৈরি করা যায়, আমরা দেখেছিলাম। একটা হচ্ছে অ্যারে মেথড দিয়ে, আর একটা লিটারাল সিনট্যাক্স দিয়ে, যেটা আমরা কার্লি ব্রেস স্কোয়ার ব্রেস দিয়ে তৈরি করেছিলাম। সো এটার মধ্যে আমরা প্রথম যে অ্যারেটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল আমাদের ইন্ডেক্সিং অ্যারে। তো আমরা ইন্ডেক্সিং অ্যারে দিয়ে আরেকবার স্টার্ট করি। তো ইন্ডেক্সিং অ্যারে কি জিনিস সেটা আরেকবার দেখি। তো আমি এখানে একটা অ্যারে নিচ্ছি, কার্স, কার্স নাম দিয়ে। এবং সে অ্যারের মধ্যে আমরা কিছু ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি, সাপোজ সরি কিছু ভ্যালু নিয়ে নিচ্ছি। তো অর্থাৎ আইটেম নিয়ে নিচ্ছি অ্যারের। তো আইটেম গুলা প্রত্যেকটা আমরা কমা সেপারেটর দিয়ে আলাদা করতে পারবো। তো সাপোজ এখানে আমরা কার্স এবং বেশ কিছু কার্সের নাম লিখছি, সাপোজ ভলভো। তারপরে এখানে আমরা দিচ্ছি হচ্ছে কি বিএমডব্লিউ। তারপরে এখানে আমরা দিচ্ছি টয়োটা। সো টয়োটা। ওকে, তো এই ধরনের একটা অ্যারে আমরা তৈরি করলাম। এই অ্যারেটাকে এখন যদি আমরা একটু আউটপুটে দেখতে চাই, তো আমরা কি একো দিয়ে সেটাকে দেখতে পারবো? হম, মনে আছে কিনা আমরা গত ক্লাসে একটা বিষয় দেখেছিলাম এটা। যখনই আমরা এটাকে একো করি, তখন হচ্ছে আমাদের এখানে অ্যারে টু স্ট্রিং কনভার্সন এই ধরনের একটা ওয়ার্নিং আসে। যেমন আমরা যদি এটাকে একো করার চেষ্টা করি, ডলার কার্স, ঠিক আছে? তো এটা যেহেতু ডাটার একটা স্ট্রাকচার, তো আমরা জানি এখানে আমরা যে ডকুমেন্ট অ্যাকচুয়ালি যেটা দেখি সেটা কিন্তু স্ট্রিং ফরম্যাটে কনভার্ট হয়েই কিন্তু আসে, বা এচটিএমএল ফরম্যাটে আসে। বাট এটা কিন্তু ডাটার একটা স্ট্রাকচার। এটা এই যে এর এই ফরম্যাটটা কিন্তু স্ট্রিং ফরম্যাটে কনভার্ট হয়ে আসবে না। এখানে আমরা যদি সরাসরি দেখার চেষ্টা করি, আমরা যদি এখানে এই যে ওয়ার্নিং দিচ্ছে আমাদের অ্যারে টু স্ট্রিং কনভার্সন। সো এখানে এই যে এরটা কিন্তু এভাবে দেখাচ্ছে না, কারণ হচ্ছে ডাটা যে স্ট্রাকচারটা সেটা কিন্তু আমরা এভাবে করে ডকুমেন্টে দেখতে পারি না। সো এই জিনিসটাকে যদি আমরা আউটপুটে দেখতে চাই প্রপার ওয়েতে, এরকে আমরা দুইটা ওয়েতে দেখতে পারি। একটা হচ্ছে প্রিন্টার, আর একটা ছিল আমাদের বারডাম। তো আমরা যদি এটাকে বারডাম করি এবং আমরা এরেটা যদি এখানে দিয়ে দিই পার্স। ওকে, এবার যদি আমরা একটু রিলোড করে নিই, এই যে এখন আমাদেরকে এরেটা প্রিন্ট করে দেখাচ্ছে, ঠিক আছে? সো এই যে প্রথমটা ছিল স্ট্রিং, এবং স্ট্রিং এ কয়টা ক্যারেক্টার সেটা দেখাচ্ছে, যে 5 ক্যারেক্টার। এবং আমরা যদি একটু এটার শুরুতে এবং শেষে একটু প্রিন্ট একটা ইউজ করে দেই, তাহলে একটার পর একটা ঠিকঠাক মতো দেখাবে। সাপোজ আমি এখানে একো করছি, আহ একো করছি, আমাদের মনে করেন হচ্ছে কি প্রি ট্যাগ যেটা ছিল HTML এর, মানে হচ্ছে প্রি ফরম্যাটেড ট্যাগ, ঠিক আছে? তো আমরা এখানে প্রি ট্যাগটা ইউজ করে দিলাম, এবং এটা ক্লোজিং করবো হচ্ছে আমরা এটার পরে গিয়ে। তো এখানে আরেকবার একটু করে দিচ্ছি, দেখো আমরা জাস্ট প্রি ট্যাগটা এখানে ক্লোজ করে দিলাম। ওকে ফাইন। তো এবার যদি আমরা রিলোড করি, এই যে এখন উপরে নিচে করে দেখাচ্ছে, একটার পর একটা দেখাচ্ছে সিরিয়াল ওয়াইজ। তো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই অ্যারেটা, এটাকে যদি আমরা প্রিন্টারও করতাম তাইলে কিন্তু ঠিকঠাক মতো দেখাতো। এই যে যেমন এখানে এক্সট্রা যে ইনফরমেশন গুলো দেখাচ্ছে সেগুলো হয়তো দেখাতো না।
আমরা বারডামের পরিবর্তে আমরা চাইলে এটাকে প্রিন্টার করতে পারি, প্রিন্ট আর যদি আমরা এটা করি এবং রিলোড করি, এই যে ঠিক আছে, ওই যে এক্সট্রা ইনফরমেশন গুলা দেখাচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই অ্যারেটার প্রত্যেকটা এই যে আইটেমের এগেইনস্টে সে একটা একটা করে সিরিয়াল নাম্বার নিয়েছে, একটা সিকোয়েন্স মেনটেন করেছে, যেটাকে আমরা ইন্ডেক্স নাম্বার বলতেছি, ঠিক আছে। সো এই ধরনের অ্যারেকে বলা হয় ইন্ডেক্সিং অ্যারে। তো ইন্ডেক্সিং অ্যারের মধ্যে আমরা দেখেছিলাম, আমরা বলেছিলাম হচ্ছে পিএইচপি তে আমরা তিন টাইপের অ্যারে দেখতে পারবো। একটা হচ্ছে ইন্ডেক্সিং অ্যারে, একটা ছিল অ্যাসোসিয়েটিভ অ্যারে, আর একটা ছিল হচ্ছে আমাদের মাল্টি ডাইমেনশনাল। সো ইন্ডেক্সিং অ্যারে কোনটা, যেটার মধ্যে আমরা এরকম ইন্ডেক্স নাম্বার দেখতে পাই, ঠিক আছে, এইটাকেই বলা হচ্ছে ইন্ডেক্সিং অ্যারে। সো অ্যারের স্পেসিফিক একটা এলিমেন্টকে যদি আমরা একো করার চেষ্টা করি বা একটা স্পেসিফিক এলিমেন্টকে যদি আমরা দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা জাস্ট এর এই যে এখানে গিয়ে আমরা জাস্ট ইন্ডেক্স নাম্বারটা বলে দিলেই হয়ে যাবে। সাপোজ আমি 2 বলে দিচ্ছি এখানে। সো এবারে কিন্তু জাস্ট এই যে 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটাকে সে আমাদের জন্য প্রিন্ট করে নিয়ে এসেছে। বুঝতে পারছেন আপনারা এটা? তো আমাদের সবসময় মনে রাখতে হবে এর ইন্ডেক্স নাম্বারটা কিন্তু 0 থেকে স্টার্ট হয়। আচ্ছা, এবার মনে করেন হচ্ছে আমরা যে কাজটা করলাম এটা আরেকবার নিচে নিয়ে আসলাম, কন্ট্রোল শিফট অল্টার ডাউন এরো দিয়ে, এবং এটাকে আমরা একটু কমেন্ট করে রাখি, এবং এই জায়গায় আমরা এটাকে আরেকবার দেখার চেষ্টা করছি, ঠিক আছে। আচ্ছা, কোনো কারণে মনে করেন আমি সেকেন্ড যে ভেরিয়েবলটা সেটাকে চেঞ্জ করতে চাচ্ছি, বা সেকেন্ড যে ভ্যালুটা আছে এখানে, যে আইটেমটা আছে 1 নাম্বার ইন্ডেক্সের, সেই ভ্যালুটাকে আমি চেঞ্জ করতে চাচ্ছি, অর্থাৎ এর ভ্যালু চেঞ্জ করা। তো ভ্যালু চেঞ্জ করার জন্য আমরা কিভাবে করতে পারি, প্রথমত আমাদের হচ্ছে এর এর নামটা লিখতে হবে, তারপর কোন ইন্ডেক্স নাম্বারের ভ্যালুটা আমরা অ্যাকচুয়ালি চেঞ্জ করতে চাচ্ছি সেই ইন্ডেক্স নাম্বারটা স্কোয়ার ব্রেস দিয়ে বলে দিতে হবে। সাপোজ আমরা 1 নাম্বার ইন্ডেক্স ভ্যালুটা চেঞ্জ করতে চাচ্ছি, তো 1 বলে দিব, এবং ইকুয়াল সাইন দিয়ে কোন ভ্যালুটা আমরা অ্যাসাইন করে দিতে চাচ্ছি চেঞ্জ করে, সেটা এখানে বলে দিতে হবে। সাপোজ আমরা এখানে বলছি ফর, তো এইটা আমাদের দেখাবে বিএমডব্লিউ পরিবর্তে। তো এবার যদি আমরা একটু রিলোড করি, আর এটা আপডেট হয়ে যাবে আমাদের, এই যে এখন 1 নাম্বার ইন্ডেক্সে ফর দেখাচ্ছে। আচ্ছা, তো আমরা লুপ দেখেছিলাম, ঠিক আছে না? তো আমরা লুপ দেখার সময় বলেছিলাম হচ্ছে কি আমরা একটা ফর ইচ লুপ দেখবো, যেটা স্পেশালি এর উপরে কাজ করে, ঠিক আছে। তো এর প্রত্যেকটা এলিমেন্টকে আমরা দেখার জন্য লুপ করে যদি আমরা দেখার চেষ্টা করি, বা প্রত্যেকটা এলিমেন্টকে একটার পর একটা দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের, আমি এই জিনিসটা আরেকবার এখানে একটু এটাকে আরেকবার প্রিন্ট করি। আহ আচ্ছা, এই অংশটা আমরা একটু কমেন্ট করি। ওকে, ফাইন। আচ্ছা, তো এই জায়গায় যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এখানে আমরা দেখতে পাচ্ছি এটার মধ্যে দিয়ে কিন্তু লুপ করা যাবে, কারণ হচ্ছে এটার মধ্যে একটা সিকোয়েন্স আছে, এটার মধ্যে দিয়ে ইটারেট করা যাবে। ইটারেট করা মানে একটার পর একটা সিকোয়েন্স অনুযায়ী যাওয়া, সিরিয়াল অনুযায়ী যাওয়া। তো এখানে কিন্তু আমরা একটা সিকোয়েন্স মেনটেন করতে দেখতে পাচ্ছি, মেনটেন করেছে সে, সেটা হচ্ছে কি 0 1 2 এভাবে করে করে একটা ইন্ডেক্সিং নাম্বার সে মেনটেন করেছে। তার মানে যেখানে আসলে ইন্ডেক্সিং নাম্বার সিকোয়েন্স অনুযায়ী আছে, বা যেখানে সিকোয়েন্স মেনটেন করেছে, সেখানে কি করতে পারবো আমরা, ইটারেট করতে পারবো, অর্থাৎ লুপ করে করে যেতে পারবো, একটার পর একটা সিকোয়েন্স অনুযায়ী যেতে পারবো। সো এরকম প্রত্যেকটা এলিমেন্টকে আমরা চাচ্ছি, প্রত্যেকটা এলিমেন্টকে সে একটার পর একটা প্রিন্ট করে আউটপুটে দেখাবে। এই ধরনের যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে আমরা একটা এর জন্য যে লুপটা আছে স্পেশালি সেই লুপটা ব্যবহার করতে পারি। সেটা আমরা কোন লুপটা বলে কথা বলেছিলাম, সেটা ছিল ফর ইচ লুপ। সো ফর ইচ লুপ ইউজ করে আমরা একটার পর একটা আইটেম প্রিন্ট করতে পারি। আমরা চাইলে অন্য লুপ ইউজ করতে পারি, বাট এর জন্য স্পেশাল লুপ হচ্ছে ফর ইচ লুপটা আর কি, ঠিক আছে। যেমন আমরা এখানে ফর ফর লুপ দিয়েও কিন্তু করতে পারতাম, পারতাম না? কিভাবে করতাম, ফর লুপ দিয়ে আমরা এখানে ধরে নিতাম ফর লুপ, এখানে সাপোজ আমরা বলতাম হচ্ছে কি, সাপোজ আই ইকুয়াল আমাদের হচ্ছে 0 থেকে স্টার্ট হবে, এবং আমরা এখানে বলছি আমাদের 0 থেকে স্টার্ট হবে। আর এই জায়গায় উম, আমরা আরেকটা কাজ করতে পারতাম, এইখানে আমাদের কি থাকে, সেকেন্ডটাতে কন্ডিশন থাকে, আইটা কতক্ষণ পর্যন্ত থাকবে চলবে, লেস দেন ইকুয়াল, এখানে আমরা বলছি হচ্ছে কি 2 এর ইকুয়াল বা সমান যতক্ষণ না হবে, এবং প্রত্যেকবার আইটা এক এক করে করে আমাদের ভ্যালুটা বাড়াইতে থাকবে, এবং প্রত্যেকবার সে কি কাজ করবে, অ্যাকচুয়ালি কন্ডিশন ট্রু হলে একু করবে আমাদের জন্য ওই এর ভ্যালুটা। তো এখানে আমরা কার্স এর ভেতর থেকে আমরা জাস্ট এখানে যদি আইটাকে বলে দেই আর কি, ঠিক আছে। তো আইটাকে দিয়ে দেই,
তাহলে সে কি করবে, প্রত্যেকবার এই যে এখানে প্রথমবার 0 নিবে, সেকেন্ড বার 1 নিবে, এরপর বার 2 নিবে, এবং প্রত্যেকটা জিনিস সে একটার পর একটা প্রিন্ট করতে থাকবে আর কি। ঠিক আছে। আচ্ছা এখানে আমাদের এবার যদি আমরা একটু রিলোড করি, আচ্ছা এখানে আমাদের বলছে সিনট্যাক্স এরর। তো এই জায়গায় আমাদের কি ভুল হয়েছে একটু দেখি। ও আচ্ছা, আমরা $i++ হবে এটা, ঠিক আছে। ওকে। দেখি তো এখানে কি বলছে, আনকট এরর। এখানে আমাদেরকে কি বলছে, এটা আনডিফাইন্ড কনস্ট্যান্ট আই। এই জায়গায় একটা ভুল করেছিলাম আমরা, ঠিক আছে। ওকে। তো এই যে প্রত্যেকটা এলিমেন্টস আমরা কি একবার একবার আইটা করে প্রিন্ট ডিক্লেয়ার করে, করি ঠিক নাই আছে। তাই? হ্যাঁ, বুঝতে আইটা পারিনি। ডিক্লেয়ার করা হয় নাই সেজন্য। এই যে আই ডিক্লেয়ার করা আছে, আমরা তো ইনিশিয়ালাইজ করেছি, ঠিক আছে না। সো এখানে আমরা একটা বিআর ট্যাগ ইউজ করে দেই, এই যে প্রত্যেকটা এলিমেন্ট সে আমাদেরকে প্রিন্ট করে দেখাচ্ছে। বাট এখানে একটা স্ট্যাটিক ব্যাপার হয়ে গেছে না, আমাদের এর তো আরো বাড়তে পারে, বা আরো লম্বা হতে পারে এর ইয়াটা, সাইজটা, ঠিক আছে। অথবা এরকমও যদি হয় যে আমরা জানি না অ্যাকচুয়ালি এতে কয়টা এলিমেন্ট থাকবে বা আছে, আইটেম আছে, বা নতুন আইটেম অ্যাড হতে পারে। So, এই জিনিসটাকে যদি আমরা ডাইনামিক করতে চাই, সেক্ষেত্রে আমরা যদি এর যে লেন্থটা আছে সেটাকে আমরা ক্যালকুলেট করে নিই, তাইলেই হয়ে যাচ্ছে। যেমন আমরা যদি এখানে বলতাম হচ্ছে কি কার্স, তো ডট লেন্থ, ঠিক আছে। অর্থাৎ সে কি করবে, এর লেন্থ, অথবা আমরা স্পেসিফিক ভাবে লেন্থটাকে ক্যালকুলেট করে নিতে পারি, সেভাবে করতে পারতাম। তখন এই জিনিসটা ডাইনামিক হয়ে যায়। এটা হচ্ছে ফর লুপ দিয়ে আমরা কি করলাম, একটা সিস্টেম তৈরি করলাম আর কি, ঠিক আছে। বাট সেম জিনিসটা আমরা এর জন্য যে স্পেশাল লুপটা আছে সেটা দিয়েও কিন্তু করতে পারি। সেটা কি ছিল, আমাদের ফর ইচ লুপ দিয়ে করতে পারি। তো ফর ইচ লুপ দিয়ে যদি আমরা করি, সেক্ষেত্রে আমাদের লেন্থটা কিন্তু স্পেসিফিক ভাবে বলে দেওয়া লাগে না। আর আমরা যদি এখানে ফর লুপ দিয়ে করার চেষ্টা করি, সেক্ষেত্রে অবশ্যই আমাদের এর লেন্থটা বের করে, তারপর হচ্ছে এখানে আমাদের ডাইনামিক করার ক্ষেত্রে এর যে লেন্থটা আছে সেটাকে ক্যালকুলেট করে তারপরে আমাদের এই জিনিসটা করতে হবে। তো আমরা সেটা বিভিন্ন ভাবে করতে পারি, যেমন হচ্ছে এখানে আমরা কাউন্ট ফাংশন ইউজ করতে পারি, অথবা সাইজ অফ একটা ফাংশন আছে সেটা ব্যবহার করেও কিন্তু আমরা লেন্থ গুলো আসলে মেজার করতে পারি আর কি এর, ঠিক আছে। তো আমরা কাউন্ট, যেমন হচ্ছে আমরা এখানে যদি সাপোজ এখানে আমি যদি কাউন্ট ফাংশনটা দিয়ে দিতাম, সাপোজ এখানে আমাদের কাউন্ট একটা বিল্ট ইন ফাংশন আছে, সে অ্যাকচুয়ালি কাউন্ট করবে কয়টা আইটেম আছে। তো আমরা যদি এখানে কাউন্ট, আমরা যদি এখানে ইউজ করি কাউন্ট, এবং এই কাউন্ট ফাংশনের ভিতরে যদি একটা অ্যারে পাস করে দিই, যেমন হচ্ছে আমাদের এখানে কার্স, ঠিক আছে। সো সে অ্যাকচুয়ালি কত পর্যন্ত কাউন্ট করবে, 1 2 3, এখানে তিনটা আইটেম আছে, অর্থাৎ 3 এর আগ পর্যন্ত এই লুপটা চলতে থাকবে, আমরা সেটাই বলে দিলাম। ঠিক আছে, সেম আউটপুট দেখাচ্ছে। এখন যদি এখানে আমি ভ্যালু বাড়াইতেও থাকি, তখন সে কি করবে, প্রত্যেকটা এলিমেন্ট এখানে অ্যাড করতে থাকবে। যেমন আমি এখানে বললাম হচ্ছে কি ফর, আরেকটা দিয়ে দিলাম আমরা সাপোজ, ঠিক আছে। তো সেটাকেও সে এখানে অ্যাড করে নেবে, ঠিক আছে। ওকে। এই ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি যে কাজটা করতে হচ্ছে, এখানে কিন্তু একটা লেন্থের বিষয় এক্সট্রা আনা লাগতেছে, ঠিক আছে। তো এই সেম কাজটা আমরা এই যে এইভাবে লেন্থ দিয়ে না করে, আমরা চাইলে কিন্তু এর যে স্পেশাল লুপসটা আছে সেটা দিয়ে অ্যাপ্লাই করতে পারি। সে অটোমেটিক কাউন্ট করে নিবে অ্যাকচুয়ালি এতে কয়টা আইটেম আছে নাই সেটা, এবং সে অটোমেটিক প্রিন্ট করে নেবে। এটাই হচ্ছে আমাদের ফর ইচ লুপ। সো আমরা এখানে একটা ফর ইচ লুপ তৈরি করতে পারি। ফর ইচ লুপ কিভাবে কাজ করে, আমাদের প্রথমে ফর ইচ কিওয়ার্ডটা লিখে নিতে হবে। ফর ইচ কিওয়ার্ডটা লেখার পরে এবার কোন এর উপরে অ্যাকচুয়ালি আমরা ফর ইচ লুপটা অ্যাপ্লাই করব সেটা বলে দিতে হবে। সো আমরা অ্যারে কোনটার উপর অ্যাপ্লাই করতে চাচ্ছি, আমরা কার্স এর উপর অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো আমরা কার্স এর উপর অ্যাপ্লাই করতে চাচ্ছি, সেই জন্য সেটা দিয়ে দিলাম। আচ্ছা। সো ফর ইচ লুপ কি করে, প্রত্যেকবার সে একটা করে এলিমেন্ট এখান থেকে নিবে, এবং সেটার উপরে লুপের ভিতরে যে ফুট লুপ অ্যাকচুয়ালি আমরা বলে দিব, সেই কাজটা সে এক্সিকিউট করবে। প্রত্যেকবার সে কি করবে, প্রথমে একটা একটা করে এলিমেন্ট নিবে, এবং প্রত্যেকবার সে এই যে লুপের ভিতরের অংশটা এক্সিকিউট করবে। তো এটা করার জন্য আমরা যে কাজটা করতে পারি এখানে,
তো প্রত্যেকবার যখনই সে ভ্যালুটা নিবে সেই ভ্যালুটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে পারি বা একটা নির্দিষ্ট নাম দিয়ে রাখতে পারি। এই কাজটা যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে ইউজ করতে হবে এস কিওয়ার্ড। এবং এরপরে আমাদের কি নামে অ্যাকচুয়ালি আমরা রাখতে চাচ্ছি, সাপোজ আমি এখানে নাম দিলাম আইটেম নামে রাখতে চাচ্ছি, ঠিক আছে। সো প্রথমবার সে এখানে আমরা এই যে ভলভোটাকে নিবে, নেওয়ার পরে সেটাকে কি করবে, সে আইটেমের মধ্যে রাখবে। এরপরে এখানে ভিতরে এসে আমরা আইটেমকে অ্যাকচুয়ালি কি করতে চাচ্ছি সেটা এখানে আমরা বলে দিতে পারি। তো সাপোজ আমরা একু করতে চাচ্ছি, একু এখানে আমরা বলছি হচ্ছে কি আইটেমকে সে একু করবে। তো আইটেমটাকে একু করবে এবং সাথে একটা ব্রেক চেক আমরা এখানে ইউজ করে দিতে পারি। তো আইটেমটাকে একটু করে দিই, এখানে আমরা একটু ব্রেক টেক ইউজ করে দিলাম। তো এবার যদি আমরা একটু রিলোড করি, এই যে সে অটোমেটিক কিন্তু কাউন্ট করে নিয়েছে এর অ্যাকচুয়ালি লেন্থ কত এবং সেই লেন্থ অনুযায়ী সে একদম লাস্ট পর্যন্ত এলিমেন্টকে সে আমাদের জন্য প্রিন্ট করে নিয়ে এসেছে। কিভাবে করেছে, প্রথমে সে বলবো এইটাকে নিয়েছে, এই আইটেমটাকে নিয়েছে, নেওয়ার পরে কার্ড থেকে সেটাকে নেওয়ার পরে সে প্রথমে আইটেমের মধ্যে রাখছে। এরপরে সে এখানে লোকের মধ্যে ঢুকছে, ঢোকার পরে আমরা কি করতে বলেছি, আমরা বলেছি আইটেমটাকে প্রিন্ট করতে। সে প্রথমে ভলভোটাকে প্রিন্ট করবে, এরপরে কি করলো, সে আবার বিএমডব্লিউটাকে নিল, এভাবে করে একদম লাস্ট পর্যন্ত যাবে। যাওয়ার পরে এই লুপটা এন্ড হবে এইভাবে করে। ঠিক আছে, বুঝতে পেরেছেন ফর ইচ লুপ অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে? হুম। জি, বুঝে কোশ্চেনটা গেছি। বুঝি নাই স্যার, কোশ্চেনটা বুঝি নাই। কোনটা? আবার বলেন, কি বুঝেন নাই, বুঝতে পারিনি, আরেকবার বলেন। আচ্ছা, যে কোশ্চেনটা করছেন ওটা বুঝি নাই ভালো করে। কোয়েশ্চেন কোন জায়গাটা বুঝেন নাই, আরেকবার বলেন। না স্যার, ওই ফর কোশ্চেন ইচ যেটা লুপটা করছেন হ্যাঁ, না স্যার যেটা কোশ্চেন করছেন ওটা আর কি স্যার। কোয়েশ্চেন করেছি কোনটা? স্যার উনি বলতে চাচ্ছে যে আপনি যে কোয়েশ্চেনটা করছেন এই কোয়েশ্চেনটাও মিস করছে আর কি। কোন কোয়েশ্চেনটা করেছি? মানে ও যে এই মানে কিভাবে কাজ করতেছে ফরেস্ট লোকটা এই কোয়েশ্চেনটা যখন করছিলেন ও মিস করছে ওয়ার্ডটা আর কি। ও আচ্ছা আচ্ছা, মানে ফর ইচ লুপ কিভাবে অ্যাকচুয়ালি কাজ করতেছে, এই যে ফর লুপের এই বিষয়টা, মানে ফর লুপের সাথে এটা ডিফারেন্সটা কোথায়, এটা নাকি? না স্যার, আপনি চালিয়ে যান স্যার, এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে স্যার, চালিয়ে যান স্যার। আচ্ছা, বুঝতে পারছেন নাকি, না বুঝলে বলেন। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, তো আমি আরেকবার রিপিট করতেছি, ফর ইচ লুপ যদি না বুঝেন সেক্ষেত্রে ফর লুপের ক্ষেত্রে অ্যাকচুয়ালি যে ব্যাপারটা হচ্ছে এখানে আমাদের কিন্তু এখানে লেন্থ বলে দেওয়া লাগতেছে, মানে কয়টা আইটেম অ্যাকচুয়ালি এখানে আছে, ঠিক আছে। সে অনুযায়ী সে লুপটা কিন্তু চালাচ্ছে কন্ডিশনটা, ঠিক আছে। বাট ফর ইচ লুপের ক্ষেত্রে যেটা হয়, এখানে আমাদের স্পেসিফিক ভাবে লেন্থ বলে দিতে হয় না, সে অটোমেটিক মেজার করে নেয় এখানে আসলে কয়টা আইটেম আছে। এবং এটা কাজ করে কিভাবে, ফর ইচ কিওয়ার্ডটা লিখতে হবে প্রথমে, এরপরে আমাদের প্রথমে বলতে হবে কোন অ্যারেটার উপরে অ্যাকচুয়ালি আমরা ফর ইচ লুপটা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছি। আমরা এই যে কার শেয়ারের উপর অ্যাপ্লিকেশন করতে চাচ্ছি। ফর ইচ লুপ অ্যাকচুয়ালি কাজ করে কিভাবে, সে প্রথমত এখান থেকে একটা আইটেম নিবে, তারপর সেটাকে একটা নির্দিষ্ট ভেরিয়েবলের মধ্যে আমরা চাইলে স্টোর করে রাখতে পারি। সো এই যে সাপোজ সে প্রথমে বলবো আইটেমটাকে নিল, এখন সেটাকে আমরা কার মধ্যে স্টোর করে রাখবো। তো সেই কারণে আমরা এখানে কি করলাম, কার এস কিওয়ার্ড ইউজ করলাম। এস কিওয়ার্ড দিয়ে আমরা একটা নির্দিষ্ট ভ্যারিয়েবল বা একটা নির্দিষ্ট নামের মধ্যে একে স্টোর করে রাখলাম, ঠিক আছে। অর্থাৎ গল্পটাকে আমরা আইটেমের মধ্যে স্টোর করে রাখলাম। এরপরে গিয়ে অ্যাকচুয়ালি আমরা বলতে চাচ্ছি সে এই যে এখানে স্টোর করার পরে লুপের মধ্যে আমরা বলতে চাচ্ছি হচ্ছে সে কি কাজ করবে, আইটেমটাকে সে কি করবে। তো আমরা কি করেছি, একু করতে বলেছি, ঠিক আছে। সেই জন্য গল্পটাকে প্রথমে একু করলো। সো ফর ইচ লুপ প্রত্যেকটা আইটেমকে একবার একবার করে নিবে, এরপর তারপর লুপটাকে এক্সিকিউট করবে। এরপরে গিয়ে সে কি করলো, বিএমডব্লিউ টাকে নিল, আইটেমের মধ্যে রাখলো, তারপর সে আইটেমটাকে এক্সিকিউট করেছে। এরপরে টয়োটাকে নিল, তারপর হচ্ছে আইটেমের মধ্যে রাখলো, তারপর সেটাকে এক্সিকিউট করেছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন, একদম সবার লাস্ট পর্যন্ত, অর্থাৎ এর মধ্যে যতটা আইটেম আছে সবগুলাকে সে এই সেম প্রসেসে লুপটা এক্সিকিউট করবে আর কি। বুঝতে পারছেন এখন? হ্যাঁ স্যার, ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা একটু এর কয়েকটা মেথড দেখি, তাহলে আমরা একটু ক্লিয়ার হবো বিষয়টা। দেখেন, এর
মধ্যে যদি কোনো আইটেম আমরা অ্যাড করতে চাই, তো আমরা একটা বিষয় দেখলাম হচ্ছে কি চেঞ্জ করার জন্য আমরা এভাবে করে করতে পারি যে এর মধ্যে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। চেঞ্জ করার সময় আমরা এই যে ইন্ডেক্স নাম্বার ধরে ভ্যালু চেঞ্জ করতে পারি। আচ্ছা, সো এর মধ্যে যদি আইটেম অ্যাড করতে চাই, নিউ আইটেম ইন্ডেক্সিং এর মধ্যে, সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি? এরে পোস্ট নামে একটা মেথড আছে, সেটার মাধ্যমে আমরা করতে পারি। এরে আন্ডারস্কোর পোস্ট, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা এরে পোস্টের মধ্যে অ্যাকচুয়ালি আমরা যদি মাউসের কার্সরটা রাখি, এখানে বলছে হচ্ছে কি কোন এর উপরে অ্যাকচুয়ালি আমরা এই অ্যারে পোস্ট মেথডটা অ্যাপ্লাই করব, সেটা আমাদেরকে সেই অ্যারের নামটা বলে দিতে হবে। এরপর কোন ভ্যালুটা অ্যাকচুয়ালি আমরা পোস্ট করতে চাচ্ছি, সেখানে অ্যাড করতে চাচ্ছি, সেই ভ্যালুটার নামটা বলতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা সাপোজ আমরা বললাম হচ্ছে কার্ডস এর মধ্যে আমরা অ্যাপ্লাই করতে চাচ্ছি, তো কোন কার্ডস এর মধ্যে আমরা সেটা অ্যাপ্লাই করতে চাচ্ছি, ঠিক আছে। সরি, কার্ডস এর মধ্যে আমরা কোন ভ্যালুটা পোস্ট করতে চাচ্ছি, ঠিক আছে, সেই বিষয়টা আমরা এখানে বলে দিতে হবে, ভ্যালুটা বলতে হবে অ্যাকচুয়ালি, বা আইটেমটা বলে দিতে হবে। তো এখানে আমরা বলছি হচ্ছে কি সাপোজ নিউ আইটেম, নিউ আইটেম। এখন যেটা হবে এখানে নিউ আইটেম নামের আরেকটা ভ্যালু অ্যাড হয়ে যাবে এই এর মধ্যে। এরে পোস্ট কি কাজ করে? একটা নির্দিষ্ট এর মধ্যে নতুন আইটেম যদি আমরা অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা এরে পোস্ট মেথড দিয়ে করতে পারি, ঠিক আছে। তো এটা একটা বিল্ট ইন মেথড বা ফাংশন বলতে পারেন। তো আমরা এবার যদি একটু ভার্ডাম করে দেখি, কার্স, তো এটাকে যদি আমরা একটু ভার্ডাম করি এবং আউটপুটটা যদি দেখার চেষ্টা করি, এই যে দেখেন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সবার লাস্টে একটা দেখেন ইন্ডেক্স নাম্বার 4 এ গিয়ে সে নিউ আইটেম নামের একটা আইটেম কিন্তু অ্যাড করে নিয়েছে, ঠিক আছে। সো অ্যারে পোস্ট অ্যাকচুয়ালি কি করে, সবার লাস্টে গিয়ে আইটেম অ্যাড করে দেয়। আমরা যে নতুন আইটেমটা অ্যাড করতে চাইছি সেটা সবার লাস্টে গিয়ে অ্যাড করে দেয়, ঠিক আছে। অর্থাৎ একদম লাস্ট ইন্ডেক্স নাম্বারে গিয়ে সেটাকে অ্যাড করে বা আপডেট করে। এখন কোনো কারণে মনে করেন আমার কাছে একটা অ্যারে আছে যেটা হচ্ছে র্যান্ডম সিরিয়ালে আছে, মনে করেন হচ্ছে আচ্ছা, এটার যদি আমরা একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি, তাইলে হয়তো দেখা যায়। তো মনে করেন আমাদের কাছে একটা র্যান্ডম সিরিয়ালের অ্যারে আছে, মনে করেন আমাদের এখানে কার্স এর মধ্যে আমরা একটা এমটি অ্যারে তৈরি করলাম মনে করেন, এবং এখানে আমরা বললাম হচ্ছে কি $কার্স। তো এখানে আমরা 1 নাম্বার না দিয়ে আমরা সাপোজ মনে করেন হচ্ছে কি 5 নাম্বার ইন্ডেক্স দিলাম। তো আমাদের 5 নাম্বার ইন্ডেক্সে একটা ভ্যালু আছে, মনে করেন আইটেম আছে ভলভো। তো এরপরে আমরা এই জিনিসটাকে একটু কপি পেস্ট করি। এরপরে হচ্ছে মনে করেন আমাদের 15 নাম্বার একটা আছে, আরেকটা হচ্ছে আমাদের 16 নাম্বার ইন্ডেক্সে ভ্যালু আছে, ঠিক আছে। অর্থাৎ র্যান্ডম সিরিয়ালে আছে এই জিনিসগুলো, ঠিক আছে। তো এখানে আমরা চেঞ্জ করে দিতে পারি বিএমডব্লিউ, তো এটা ঠিক আছে, ওকে ফাইন। তো এরকম র্যান্ডম সিরিয়ালে মনে করেন আমাদের আছে। তো এবার যদি আমরা একটু প্রিন্ট করি, এই যে দেখেন র্যান্ডম সিরিয়ালে সেটা আসছে। এবার যদি আমি অ্যারে পোস্ট মেথড অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে এর পরের পরের আইটেমটা অ্যাকচুয়ালি কোথায় অ্যাড হবে সেই জিনিসটা দেখাতে চাচ্ছিলাম। তো এখানে দেখেন নিউ আইটেম যেটা আমরা অ্যারে পোস্ট করেছি সেটা সবার লাস্টে গিয়ে, অর্থাৎ 17 নাম্বার ইন্ডেক্সে গিয়ে সে অ্যাড হয়েছে, বুঝতে পারছেন। তো অ্যারে পোস্ট অ্যাকচুয়ালি কি করে, সবার লাস্টে অ্যাড করে আইটেমকে, বোঝা গিয়েছে? হ্যালো। হ্যাঁ স্যার, বুঝে গেছি। আচ্ছা, সো এবার আমরা আরো কিছু মেথড দেখবো সামনে, তবে আমরা আরেকটু এবার আমরা ইন্ডেক্সিং অ্যারে নিয়ে তো মোটামুটি দেখলাম। এখন একটু আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে নিয়ে একটু দেখার চেষ্টা করব। তো অ্যাসোসিয়েটিভ অ্যারে দেখার আগে আরেকবার আমরা ইন্ডেক্সিং অ্যারেটাকে একটু প্রিন্ট করে দেখব। সাপোজ আমি এখানে কার্স দিলাম, আবার একটা ভেরিয়েবল আমরা অ্যারে নেম দিয়ে নিলাম, এবং সেখানে আমরা একটা অ্যারে তৈরি করছি। সেম ভাবে আমাদের হচ্ছে কি মনে করেন হচ্ছে ফর, তারপরে এখানে আমরা বলছি হচ্ছে কি এখানে মনে করেন এটার হচ্ছে আমরা যেটা করলাম, এটা মনে করেন বিভিন্ন ইনফরমেশন গুলো আমরা স্টোর করতেছি। মনে করেন আমরা এটার মডেল নাম্বার লিখলাম হচ্ছে, অথবা ব্র্যান্ড নেম, এগুলো আমরা স্টোর করি।
তো এখানে আমরা সাপোজ এর পরে গিয়ে আমরা যে কাজটা করলাম এটার মডেলটা লিখলাম মাস্টার। সো এরপরে আমরা যে কাজটা করব, এখানে মনে করেন এটার ইয়ারটা মানে কত ইয়ারের মডেল সেটা আমরা এখানে স্টোর করতে চাই। তো এখানে আমরা বললাম হচ্ছে কি 1964, ঠিক আছে। তো এই ধরনের একটা অ্যারে আমরা তৈরি করলাম। আচ্ছা, এই অ্যারেটাকে যদি এবার আমি বার ডাউন করি, তো এখানে আমরা যদি একটু বার ডাউন করি অ্যারেটাকে, তাহলে আমরা দেখতে পাবো এখানে কিছু সিরিয়াল ওয়াইজ এই জিনিসটা আসছে, এই যে 0, তারপর হচ্ছে 1, 2 এভাবে করে আসছে আর কি, ঠিক আছে। এই ইন্ডেক্স সিরিয়ালে আসছে। আমরা একটু যদি এটাকে একটু সুন্দরভাবে সাজাই, তাহলে আমরা একটু করে এখানে একটু প্রি ট্যাগ অ্যাড করে দিই, তাহলে একটু প্রি ফরম্যাটেড ওয়েতে আসবে আর কি। তো প্রি ট্যাগটা এখানে, আর হচ্ছে সবার লাস্টে একটু করে দিই আর একটা একটু করছি এখানে। ওকে, তো এবার যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এই যে তো 0 নাম্বার ইন্ডেক্সে আসছে, 1 নাম্বার ইন্ডেক্সে ভ্যালু আসছে, 2 নাম্বার ইন্ডেক্সে ভ্যালু আসছে, ঠিক আছে। এবং এটাকে আর একটু ক্লিন ফরম্যাটে যদি আমরা দেখতে চাই, আমরা নর্মালি এখানে প্রিন্ট আন্ডারস্কোর আর এভাবে দিতে পারি, এবং আমরা একটু ক্লিয়ার ফরম্যাটে এটাকে দেখতে পাচ্ছি। ওকে, সো 0 নাম্বার 1, 2, ঠিক আছে, এভাবে করে আসে। তো এর এক একটা কি করেছে, সে আইডেন্টিটি ক্রিয়েট করেছে বা একটা ইন্ডেক্স নাম্বার এখানে ক্রিয়েট করেছে। এখন এই ইন্ডেক্স নাম্বারকে আমরা ইন্ডেক্স নাম্বার না রেখে সাপোজ আমরা স্পেসিফিক নেম দিতে চাচ্ছি। তো আমরা চাচ্ছি এখানের যে কি গুলা আছে বা ইন্ডেক্স গুলা আছে সেগুলো এইভাবে অ্যাকচুয়ালি ইন্ডেক্সিং সিরিয়ালে থাকবে না, সেগুলো আমাদের যেই নামটা দেওয়া থাকবে বা আমরা যেই নামটা এটা একে অ্যাড করে দিব সেই নামটা অনুযায়ী সে এখানে আমাদেরকে দেখাবে, ঠিক আছে। এরকম যদি ইন্ডেক্স নাম্বার থাকে, এটা থেকে কিন্তু আমরা কোনো ইনফরমেশন পাচ্ছি না। যেমন এটা যে অ্যাকচুয়ালি মডেল নাম্বার সেটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না, বা মডেল ব্র্যান্ড নেম সেটা আমরা বুঝতে পারতেছি না, বা এটা যে অ্যাকচুয়ালি মডেল নেম সেটা আমরা বুঝতে পারতেছি না, ঠিক আছে। এটা যে এটার পাবলিশিং ইয়ার সেটা আমরা বুঝতে পারতেছি। তো আমরা চাচ্ছি এটা আরেকটু ক্লিয়ার ফরম্যাটে, এবং আমরা চাচ্ছি এটার স্পেসিফিক কিছু নেম দিব, এখানে কি গুলাকে আমরা চেঞ্জ করে দিব, আমাদের নিজেদের ইচ্ছা মতো দিব। তো এখানে দেখুন তো একটু, আমরা যদি একটু সিনট্যাক্সটা খেয়াল করি এই জিনিসটা কিভাবে অ্যাড করা আছে। কার্লি ব্রেসিস এর ভিতরে একটা ভ্যালু দেওয়া আছে, তারপর একটা অ্যারো সাইন দেওয়া আছে। সেম কাজটা যদি আমরা এখানে করি, এই যে যেমন এখানে আমি যদি এখানে বলি হচ্ছে এখানে আমাদের কার্লি ব্রেসিস এর মধ্যে আহ, আহ, অথবা আমরা এখানে যদি এভাবে বলি, দেখেন এখানে আমরা যদি বলি হচ্ছে কি ব্রাঞ্চ, এবং এরপরে এখানে কি দেওয়া আছে দেখেন তো, এখানে আমাদের কি দেওয়া আছে, একটা অ্যারো সাইন দেওয়া আছে। সেম ভাবে আমরা যদি এখানে অ্যারো সাইন অ্যাড করে দেই, এবং এটার পরেও সেম ভাবে আমরা যদি বলি হচ্ছে এটা আমাদের মডেল, তো মডেল, এরপর আমরা একটা অ্যারো সাইন অ্যাড করে দিলাম, তারপরে এখানে আমরা বলছি হচ্ছে এটা আমাদের ইয়ার, তাহলে সেম ভাবে আমরা এখানে একটা ইয়ার অ্যাড করে নিচ্ছি, আচ্ছা, এবং অ্যারো সাইনটা অ্যাড করে নিলাম। ওকে, তো এবার যদি আমরা একটু রিলোড করি, এই যে দেখেন এখানে কি চলে আসছে আমাদের, এই যে ব্রাঞ্চ, তারপর মডেল, তারপর চেয়ার, এই জিনিসগুলো কিন্তু আমাদের এই যে আমরা যেভাবে দিয়েছি ঠিক সেভাবে চলে আসছে, একটা কনভেনশনাল একটা ফরম্যাটে চলে আসছে, ঠিক আছে। আগে কি ছিল, আগে এতে কিন্তু আমরা সরাসরি কোনো ইনফরমেশন পাচ্ছিলাম না, জাস্ট কিছু ইন্ডেক্স নাম্বার ছিল। এবার আমরা যে কি গুলা দিয়ে দিয়েছি বা যে নেম গুলা দিয়ে দিয়েছি, ওই নেমের এগেনস্টে কিন্তু ভ্যালু গুলা শো করতেছে, ঠিক আছে। এটাকেই বলা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। বুঝতে পারছেন অ্যাসোসিয়েটিভ অ্যারে কি জিনিস? বুঝছেন কিনা? So, এখন অ্যাসোসিয়েটিভ অ্যারের একটা স্পেসিফিক, মনে করেন আমি এই জায়গাটা এটা জাস্ট মডেল নাম্বারটা প্রিন্ট করতে চাচ্ছি, কিভাবে করব, তাহলে এখানে আমরা স্কোয়ার ব্রেস দিয়ে জাস্ট হচ্ছে যে দেখেন এইভাবে করে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের ভিতরে এই যে কি এর ভ্যালুটা দিয়ে দিই। এই যে আমাদের কিটা কি ছিল, মডেল ছিল, ঠিক আছে। তো আমরা এখানে যদি রিলোড করি, এই যে দেখেন বোঝা গেছে এটা, বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, তো এখন এটার ভ্যালু যদি চেঞ্জ করতে হয়, মনে করেন আমি আহ, এখানে আমাদের যেটা ইয়ার্ড ছিল সেটা আমরা একটু চেঞ্জ করতে চাচ্ছি। আমরা যদি এখানে একটু আসি ইয়ার্ড, ঠিক আছে, ইয়ার্ডটা আমরা চেঞ্জ করতে চাই, তাহলে আমরা কিভাবে করব, ওই যে সেম প্রসেস, জাস্ট হচ্ছে ওখানে আমরা ইন্ডেক্স নাম্বার ধরে করতাম, এখানে কি ধরে করব। যেমন আমরা যদি ভ্যালু চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, কার্স, তো
কার্সের ভেতর থেকে আমরা জাস্ট হচ্ছে কাকে ধরবো, এই যে ইয়ারটাকে চেঞ্জ করবো, ইয়ারটাকে ধরবো, তারপর হচ্ছে এখানে ইকুয়াল সাইন দিয়ে আমরা ভ্যালুটা অ্যাসাইন করে দিচ্ছি 2024, মনে করেন 25 করে দিচ্ছি আমরা। ঠিক আছে, তো এবার যদি আমরা একটু রিলোড করি, এই যে দেখেন এটা 2025 হয়ে গেছে। বুঝে গেছে? হুম। জি স্যার। আচ্ছা, এখন এই অ্যাসোসিয়েটিভ অ্যারেতে একটা বিষয় খেয়াল করেন, এখানে কিন্তু কোনো ইন্ডেক্স নাম্বার নাই। ঠিক আছে, এখানে কিন্তু কোনো ইন্ডেক্স নাম্বার নাই। তো আমরা এর আগে আমরা যখনই ফর ইচ লুপ অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করেছিলাম, তখন অ্যাকচুয়ালি আমরা সিকোয়েন্সটা মেনটেন করার জন্য এখানে ইন্ডেক্স নাম্বারটাকে বলে দিয়েছিলাম, যার কারণে সে প্রত্যেকটা একটার পর একটা করে করে আমাদের জন্য প্রিন্ট করে নিয়ে আসতে পারতেছিল। বাট এই জায়গায় কি কোনো ইন্ডেক্স নাম্বার আছে? এটাতে কি ইটারেট করা যাবে ফর লুপ দিয়ে? স্যার মনে বলেন হচ্ছে তো। না স্যার। হ্যাঁ, এখানে তো ফর লুপ দিয়ে আসলে ইটারেট করা যাবে না, কারণ এখানে তো কোনো সিকোয়েন্স নাই 0 1 2 3। ঠিক আছে, এই কারণেই অ্যাকচুয়ালি আমরা অ্যারেতে ফর ইচ লুপ ইউজ করেছিলাম। ফর ইচ লুপ কিন্তু আমরা চাইলে এই অ্যাসোসিয়েটিভ অ্যারের মধ্যেও কিন্তু অ্যাপ্লাই করতে পারি। সে কিন্তু অ্যাসোসিয়েটিভ অ্যারের মধ্যেও কিন্তু সেই যে লুপটা অ্যাপ্লিকেশন করতে পারে। কিভাবে, আমরা যদি একটু দেখার চেষ্টা করি ফর ইচ লুপটা এখানে। সো আমরা যদি একটা ফর ইচ লুপ এখানে নিয়ে নিই, ফর ইচ লুপ। সো ফর ইচ লুপটা তাহলে আমরা কার উপর অ্যাপ্লাই করব, সেই অ্যারেটার নামটা লিখতে হবে আমাদের এখানে। কার্স এর উপর অ্যাপ্লাই করব এস, কি নামে অ্যাকচুয়ালি আমরা অ্যাপ্লাই করব। আচ্ছা, এবার এখানে দেখেন মানে প্রত্যেকবার সে এই যে এই ভ্যালুটাকে নিবে, নেওয়ার পরে একটা তার মধ্যে রেখেছিলাম, আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে রেখেছিলাম, এবং সেটাকে আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন গুলো লুপের ভিতরে করেছিলাম। ঠিক আছে, তো এবার এখানে কিন্তু সে দুইটা ইনফরমেশন পাবে, একটা ছিল হচ্ছে আমাদের কি এর কি, আর একটা হচ্ছে আমাদের কি এর ভ্যালু বা আইটেম। ঠিক আছে, আইটেম ভ্যালু, বুঝছেন? একটা ছিল হচ্ছে আমাদের এখানে একটা কি আছে আমাদের এর কি, ঠিক আছে, বা একটা নেম, তারপর সেটার এগেনস্ট একটা ভ্যালু আছে। ঠিক আছে, কি ভ্যালু পেয়ার আকারে আছে আর কি, অনেকটা কি ভ্যালু পেয়ার বলতে পারেন, অর্থাৎ জোড়ায় জোড়ায় আছে। কি ভ্যালু পেয়ার আকারে এগুলো আমরা হচ্ছে নর্মালি তার মধ্যে দেখতে পাই। জাভাস্ক্রিপ্ট অবজেক্ট যেটা আছে বা পাইথনে যেটা ডিকশনারি ডাটা টাইপ আছে, সেখানে কিন্তু এইভাবে থাকে আর কি। ঠিক আছে। হুম। তো এটাও কিন্তু কি ভ্যালু পেয়ার আকারে আছে না? ঠিক আছে কিনা? তো এখানে হ্যাঁ আমরা স্যার। প্রত্যেকবার যখন আসলে ফর ইচ লুপটা যাবে, প্রত্যেকটা আইটেমের মধ্য দিয়ে যখন যাবে, তখন সে দুইটা ইনফরমেশন পাবে, একটা হচ্ছে কি পাবে আর একটা হচ্ছে ভ্যালু পাবে। এখন দুইটাকেই চাইলে কিন্তু আমরা স্টোর করতে পারি কোন সিনটেক্সে, এই যে এখানে আমরা যেভাবে লিখেছি সেম সিনটেক্সে আমরা দুইটাকে স্টোর করতে পারি। সাপোজ আমরা এখানে একটাকে নাম দিলাম কি, এবং এটার আইটেমটাকে স্টোর করার জন্য আমরা জাস্ট এখানে বলে দিলাম আইটেম। ঠিক আছে, সেম সিনটেক্স অ্যারো সাইন দিয়ে আমরা জাস্ট আইটেম বলে দিই। তো এখানে যে কি দিতে হবে এরকম কোনো আসলে রুলস নাই, এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারেন, যে কোনো নাম দিতে পারেন। সো অ্যাকচুয়ালি সে যেটা করবে, এই যে কি এর যে ভেরিয়েবলটা আমরা এখানে দিয়েছি বা যে নেমটা দিয়েছি, সেটার আন্ডারে সে কি করবে, কি গুলাকে স্টোর করবে, এবং আইটেমের আন্ডারে সে কি করবে, ভ্যালু গুলাকে স্টোর করবে। এবার আপনি চাইলে কি গুলাকেও প্রিন্ট করতে পারেন, অথবা জাস্ট ভ্যালু গুলাকে প্রিন্ট করতে পারেন। তো সাপোজ এখানে আমরা একু করছি, একু করার সময় জাস্ট মনে করেন হচ্ছে আমরা আইটেমটাকে প্রিন্ট করছি, আমি আইটেমটাকে প্রিন্ট করছি, এবং হচ্ছে এখানে একটা বিআরটাকে ইউজ করে দেবো। তো এবার যদি আমরা একটু রিলোড করে দেখি, এই যে দেখেন জাস্ট আইটেম গুলাকে সে প্রিন্ট করেছে। So, এখানে কিটা চলে আসতেছে না প্রত্যেকবার, আমরা চাইলে কিটাকেও প্রিন্ট করতে পারবো না। ঠিক আছে কিনা? তো এখানে জাস্ট আমরা যদি বলে দেই হচ্ছে কি কি, এরপর আমরা একটা কলম সাইন দিয়ে দিলাম, তো এখানে কিটা প্রিন্ট হয়ে যাবে না এখন। এই যে দেখেন, ঠিক আছে, বুঝে গেছে? অর্থাৎ ফর ইচ লুপটা কিন্তু এই যে দেখেন অ্যাসোসিয়েটিভ অ্যারের মধ্যেও কিন্তু অ্যাপ্লিকেবল। ঠিক আছে, স্যার সেজন্য বলেছিলাম এটা ওই যে এর জন্য স্পেশাল একটা লুপ আর। হ্যাঁ বলেন। স্যার এখানে কি যে নামটা আছে ওইটা কি ভিন্ন নামেও হতে পারে? হ্যাঁ, এখানে আপনি যে কোনো কিছু দিতে পারবেন এটা। তো এখানে মনে করেন আমরা কি দিতে পারি, এটা নেম, সাপোজ নেম দিলাম। ঠিক আছে, তো এই জায়গায় আমরা নেমটাকে প্রিন্ট করতে চাচ্ছি। ঠিক আছে, বুঝে গেছে? জি স্যার। জি তো স্যার যে কোনো বুঝছি। কিছু দেওয়া যাবে আইটেম, এখানে এটা যে আইটেম লিখতে হবে এরকম না, এখানে আপনি যে কোনো কিছু দিতে পারবেন। বাট এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, এটা আমরা কোন এর উপরে অ্যাপ্লাই করতেছি সেই এর নামটা হবে।
বুঝতে পারছেন সবাই? স্যার মোটামুটি আচ্ছা, এর একে আমরা চাইলে এই যে এইভাবে সিঙ্গেল লাইনে লিখলাম, এরপরে এইভাবে ডাবল লাইনেও লেখা যাবে। এই সিনট্যাক্স গুলো আশা করি আপনারা জানেন। তো এইভাবে লিখলে কিন্তু কোনো ধরনের এরর আসলে আসবে না, এটা স্পেস গুলা কিছু ইগনোর করবে আর কি। ঠিক আছে, অনেক জায়গায় অনেক সময় আমরা সেন্সিটিভ প্রোগ্রামিং গুলার ক্ষেত্রে যেটা দেখতে পাই, এরকম আসলে সিঙ্গেল লাইনে লিখতে হয় বা পরের লাইনে যাওয়া যায় না, বাট এখানের ক্ষেত্রে সেটা ফ্লেক্সিবল আছে। বুঝে গেছে? সো একটু আগে আমরা এমটিআর এ ডিক্লেয়ার করে দেখালাম, এভাবেও কিন্তু আমরা অ্যারে তৈরি করতে পারি। ঠিক আছে, অ্যাসোসিয়েটিভ অ্যারেও কিন্তু তৈরি করা যাবে। এখানে আমরা এই যে কি দিয়েছিলাম, ইন্ডেক্স নাম্বার দিয়েছিলাম, ইন্ডেক্স এর পরিবর্তে আমরা জাস্ট কি দিব, একটা নেম দিব, একটা নেম দিব। নেম দিলেই কিন্তু সেই এরকম অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কনভার্ট হয়ে যাবে। বুঝে গেছে? তো হ্যাঁ বুঝতে পারছি। অ্যারের আইটেম গুলাকে কিভাবে অ্যাকচুয়ালি অ্যাক্সেস করতে হয় সেটাও আমরা দেখলাম। সো অ্যারের মধ্যে কিন্তু যে কোনো ধরনের ভ্যালু কিন্তু রাখা যাবে। ঠিক আছে, এটা কিন্তু আমরা আগেও বলেছি। তো এখানে আপনি চাইলে একটা ফাংশনও রাখতে পারেন, আপনি চাইলে এখানে বুলিয়ান ডাটা রাখতে পারেন, আপনি চাইলে স্ট্রিং রাখতে পারেন, নাম্বার রাখতে পারেন, যে কোনো ভ্যালু। ঠিক আছে, সে যে কোনো ডেটা টাইপ কিন্তু অ্যাকসেপ্ট করে অ্যারে আইটেম হিসাবে। স্যার হুম, স্যার বলেন। মানে উপরের লাইনে আমরা যখন মানে ইন্ডেক্স ধরে ধরে যে কোনো ইচ্ছা মতো ইন্ডেক্স ধরে, যেমন কার্স 15 সমান সমান টয়োটা, মানে আমি এটা হুম, অ্যাসাইন করতে পারছি। কিন্তু হুম। যদি ওই রকম পারা যাবে, মানে ধরেন কি ইউজ করে স্যার, এখানে 15 এর পরিবর্তে যদি কোনো নাম ইউজ করে সমান সমান একটা ভ্যালু অ্যাসাইন করবো, ওইরকম কি পারা যায় স্যার? হ্যাঁ, অ্যাসোসিয়েটিভ অ্যারের ক্ষেত্রে আমরা কি করতে পারি এরকম, এখানে আমাদের কি প্রয়োজন নাই, সেক্ষেত্রে আপনি যে কোনো নাম ইউজ করতে পারবেন অ্যাসোসিয়েটিভ অ্যারের ক্ষেত্রে। ঠিক আছে, জি স্যার। বুঝতে পারছেন? এখানে আপনি যে কোনো নাম ইউজ করা যাবে, অ্যাসোসিয়েটিভ অ্যারের ক্ষেত্রে আমরা যে কোনো নাম ইউজ করতে পারবো। এখানে যেটা আমরা করলাম আর কি। ঠিক আছে। হুম। তো এখানে মনে করেন আপনার হচ্ছে এই জিনিসটা আমরা মনে করেন এখান থেকে বাদ দিয়ে দিই। ঠিক আছে, এমটি অ্যারে আছে। তো আপনি এটা মনে করেন এই ক্ষেত্রে কি করবেন, ফার্স্ট হচ্ছে কি দিবেন, তারপর একটা ভ্যালু দিবেন। তো আমরা এখানে বলে দিলাম হচ্ছে কি আমাদের আহ বিভিন্ন ভাবে আসলে করা যাবে জিনিসটা। আপনি চাচ্ছেন মনে করেন এমটিআর এর মধ্যে কি করব আমরা, প্রত্যেকবার নতুন আইটেম গুলাকে অ্যাড করব, এবং প্রত্যেকটার একটা একটা কি থাকবে, আমাদের কি থাকবে। তো মনে করেন আপনি চাইলে এখানে, আমরা এখানে বলছি হচ্ছে কি ব্র্যান্ড। ঠিক আছে, ব্র্যান্ড। তো এটা ব্র্যান্ড দিয়ে দিলাম, এবং ব্র্যান্ডের এগেনস্টে আমরা এখানে বললাম হচ্ছে কি আমাদের কি থাকবে, ফর এটা থাকবে। ঠিক আছে, এই ভ্যালুটা থাকবে। তো আমরা যদি প্রিন্ট করি, যে দেখেন, ঠিক আছে, বুঝে গেছে, একটা আইটেমই পাইছি সে অ্যারেটার মধ্যে। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। তো এইভাবে করা যাবে। উম, আর এখানে সিঙ্গেল কোট ডাবল কোট দুটাই ইউজ করা যাবে আর কি। তো এটা প্রবলেম না। পারবেন কি না সবাই, বুঝছেন? জি স্যার, জি স্যার, বুঝছি এগুলো স্যার। ব্যবহার হবে যখন স্যার ডাটাবেজে আমরা এগুলো এন্ট্রি করব, তখন না স্যার এই কাজগুলো হবে? জি, আমরা কিছুক্ষণ পরেই আশা করি দেখতে পাবো গুগলের অ্যাপ্লিকেশন। ওকে স্যার। তো এতটুকু সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। বুঝতে পারছি। তো আচ্ছা, আমাদের কিন্তু আহ আরো একটা এর পার্ট বাকি আছে, যেমন হচ্ছে আরেকটা টাইপ বাকি আছে। আচ্ছা, সেই টাইপটা হচ্ছে কি মাল্টি ডাইমেনশনাল অ্যারে। ঠিক আছে না? এটা কিন্তু আমরা এখনো দেখিনি। আমরা দুইটা অ্যারে দেখলাম, একটা ছিল আমাদের ইন্ডেক্সিং অ্যারে, আর একটা ছিল অ্যাসোসিয়েটিভ অ্যারে। ঠিক আছে, তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি মাল্টি ডাইমেনশনাল অ্যারে। তো মাল্টি ডাইমেনশনাল অ্যারে গুলো অ্যাকচুয়ালি কেমন হয়, তো আমরা বলেছিলাম হচ্ছে কি অ্যারে
এর মধ্যে কিন্তু যে কোনো আইটেম কি সে অ্যাকচুয়ালি কি করতে পারে। সাপোজ এখানে আমরা বললাম হচ্ছে কি স্টুডেন্ট ইনফো আন্ডারস্কোর ইনফো, ঠিক আছে। ওকে, সো এরকম একটা অ্যারে আছে। তো সাপোজ এখানে আমরা বলছি হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারের মধ্যে আমরা বলছি এখানে স্টুডেন্ট নেম, ঠিক আছে। এখানে আমরা বলছি নেম, তো এখানে আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে দিয়ে বলছি হচ্ছে কি সাপোজ সাবজেক্ট, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে এখানে আমরা বলছি হচ্ছে কি জেন্ডার, তারপর এখানে আমরা বলছি হচ্ছে কি মেল, ঠিক আছে। আচ্ছা, থার্ড আইটেমে গিয়ে সে যেটা করলো মনে করেন এগুলা কি করলো, সে একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে নিল, ঠিক আছে। আচ্ছা, তো এই পুরো জিনিসটাকে আমি এজ এ অ্যারে হিসেবে কনভার্ট করতে পারি, অথবা থার্ড আইটেমে গিয়ে সে কিন্তু নতুন একটা অ্যারে কিন্তু নিতে পারে, তাই ঠিক আছে। এখানে আমি আরেকটা অ্যারে নিয়ে নিব, এবং নেওয়ার পরে আমরা এখানে বললাম হচ্ছে কি সাপোজ এখানে আমরা বললাম ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো এই মনে করেন দুইটা ল্যাঙ্গুয়েজ জানেন, এই ক্ষেত্রে আমরা একটা অ্যারে একে দিয়ে দিলাম, ঠিক আছে। তো একটু আমরা বোঝার জন্য একটু সিরিয়াল করে দেই আর কি এই জিনিসটা। আমি একটু স্পেসিং করে দিই, তাহলে বুঝতে পারবেন কোনটার মধ্যে কোনটা আছে, ঠিক আছে। ওকে, সো ল্যাঙ্গুয়েজের মধ্যে এসে এবার আমরা কি করলাম মনে করেন হচ্ছে আমরা দুইটা আইটেম দিয়ে দিলাম, একটা হচ্ছে আমাদের আহ, বাংলা, তারপর হচ্ছে কি আমাদের এখানে ইংলিশ, ঠিক আছে। আচ্ছা, তো এবার যদি আমরা একটু এইটাকে একটু প্রিন্ট করার চেষ্টা করি বা বার ডাউন করি, আচ্ছা এবার যদি আমরা একটু রিলোড করি, আচ্ছা এখানে আমাদের কি কি বলছে দেখেন তো, একটা সিনট্যাক্স এরর সে পেয়েছে। আচ্ছা, সিনট্যাক্স এরর কি ধরনের পাইছে, এই জায়গাটাই আমাদের একটু ভুল হয়েছে। এই যে দেখেন সিনট্যাক্স এরর, এই জায়গায় আমাদের যেটা আসবে এটা হচ্ছে আমরা একটা কি দিচ্ছি, ঠিক আছে, বাট এটা অ্যারে হিসেবে আমরা দিয়েছিলাম আর কি, ঠিক আছে না। আচ্ছা, তো এই জায়গায় আমরা বললাম হচ্ছে জেন্ডার মেল, তারপর হচ্ছে এরপরে গিয়ে আমরা ল্যাঙ্গুয়েজ একটা কি দিয়েছি সেটার ভিতরে একটা নতুন অ্যারে একে পুশ আপ করে দিয়েছি, ঠিক আছে। এরপরে আমরা চাইলে আবার একটা নতুন অ্যারে কিন্তু এই জন্য অ্যাড করতে পারবো। এখানে মনে করেন এরপরে গিয়ে আমরা আরো একটা অ্যারে এখানে অ্যাড করতে পারি চাইলে। সাপোজ হচ্ছে কি আমরা কিছু ইনফরমেশন দিয়ে দিলাম এখানে মনে করেন সাপোজ এখানে আমরা জাস্ট বললাম হচ্ছে কি জাস্ট একটা সিম্পল মেসেজ দিয়ে দিলাম গুড স্টুডেন্ট, ঠিক আছে, এইভাবে দিয়ে দিলাম একটা স্ট্রিং আর কি, ঠিক আছে। ওকে ফাইন, এবার যদি আমরা একটু রিলোড করি, যে দেখো অনেক হিজিবিজি লাগতেছে, আমরা একটু এটা ফরম্যাট করে নিই তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে, এবং একটু প্রিন্টার দিয়ে দেখি তাহলে সবার একটু ক্লিয়ার আসবে আর কি। তো আমরা একটু একো করে এই জায়গাটায় প্রি ট্যাগ অ্যাড করে নিই একটা। তো এখানে একটা প্রি ট্যাগ থাকবে, আমাদের লাস্ট একটা প্রি ট্যাগ থাকবে। তো এইখানে আমরা প্রি ট্যাগটা অ্যাড করে দিই, লাস্টে ক্লোজ করে দিলাম আর কি প্রি ট্যাগটা, আর এখানে আমরা প্রিন্টার এই ফাংশনটা ব্যবহার করব। ওকে ফাইন, এবার যদি আমরা একটু রিলোড করে দেখি, এই যে দেখেন একটু এটা একটু বড় করি আমরা, এই হচ্ছে অবস্থা আমাদের, ঠিক আছে। তো এটা ছিল এর অবস্থা। তো কিভাবে আসছে এই জিনিসটা দেখেন তো, আমরা যদি একটু খেয়াল করি এখানে প্রথমত আমাদের যেটা ছিল আমাদের একটা এরে আমরা তৈরি করেছি, যেটা ছিল একটা অ্যাসোসিয়েটিভ এরে, যেখানের মধ্যে আমাদের প্রথমে কি ছিল নেম, এই যে নেমটা চলে আসছে, তারপর জেন্ডার ছিল, জেন্ডার মেল চলে আসছে, তারপর ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে আরেকটা কিছু। এবং এই কি এর ভিতরে আমরা কি করেছি নতুন আরেকটা এরে নিয়েছি। তো আমরা জানি এর মধ্যে কিন্তু যে কোনো ধরনের ডাটা টাইপ নেওয়া যায়, এরেও নেওয়া যাবে, সেটাই আমরা এখানে দেখলাম, এই যে একটা নতুন এরে নিলাম, এবং এই এরেটা আবার কিন্তু ইন্ডেক্সিং এরে, এই যে দেখেন এখানে 0 1 এভাবে আসে। আবার চাইলে আমরা কিন্তু এটার মধ্যেও কিন্তু আবার কি করতে পারতাম, নতুন একটা ইন্ডেক্সিং এরে এর মধ্যেও কিন্তু আমরা চাইলে আবার নিতে পারতাম, ঠিক আছে। সেভাবেও কিন্তু করা যেত, এটাকে কি হিসাবে ধরে সেটার মধ্যেও কিন্তু আমরা আবার এরে নিতে পারতাম আর কি, ঠিক আছে। যেমন এই জায়গায় আমরা কি হিসাবে ধরে একটা এরে নিতে পারতাম। তো এরপরে গিয়ে আমরা আবার দেখতে পাচ্ছি এখানে কি আছে, এরপরে গিয়ে আমরা নতুন একটা আবার এরে তৈরি করেছি, যে এরেটার মধ্যে হচ্ছে আমাদের কি আসছে
জাস্ট হচ্ছে একটা ভ্যালু আছে, সিম্পল একটা ভ্যালু আছে, ঠিক আছে, বুঝতে পারছেন? সো একটা এর অনেকগুলো অ্যাকচুয়ালি আমরা কি তৈরি করলাম, এখানে ডাইমেনশন তৈরি করলাম, এই জন্য এটাকে মাল্টি ডাইমেনশনাল বলা হচ্ছে, ঠিক আছে। অথবা এটাকে আমরা আরেকটু ডিফারেন্সিয়েট কিন্তু এক্সাম্পলটা দিতে পারি, যেমন হচ্ছে কি আমরা মনে করেন আমরা একটু আগে কার্সে যে এক্সাম্পলটা নিলাম সেটা। So, এখানে আমরা বললাম হচ্ছে কি আমাদের মনে করেন একটা এরে আছে, যেমন এরেটা সাপোজ হচ্ছে এখানে আমাদের বলবো, তারপর হচ্ছে এখানে আমাদের বিএমডব্লিউ আছে, এরপরে গিয়ে আমাদের আছে মনে করেন ফর। এটার ক্ষেত্রে আমরা যেটা করতে চাচ্ছি, এই জায়গায় এটাকে একটা এসটিডি প্যারেতে কনভার্ট করলাম, এবং এই জায়গায় আমরা আরেকটা আবার কিনে নিলাম, একটা এরে নিয়ে নিলাম। তো এটার বিস্তারিত ইনফরমেশন গুলো আমরা এখানে কি করতে চাচ্ছি, স্টোর করতে চাচ্ছি কিভাবে। সাপোজ এখানে আমরা বললাম হচ্ছে কি ব্র্যান্ড নেম, তো এখানে আমরা বললাম হচ্ছে কি ফর, তারপর আমরা এখানে আবার বললাম হচ্ছে কি আমাদের কি থাকবে, এটার মডেল থাকবে, মডেল ইয়ার। সো এই জায়গায় আমরা বললাম 1996 অথবা 1964 এভাবে আমরা দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে গিয়ে আমরা এই যে এই জায়গা পর্যন্ত অ্যাকচুয়ালি একটা, এই যে দেখেন একটা আইটেমের ভ্যালু আমরা দিয়েছি। আমরা চাইলে এখন কমা সেপারেটর দিয়ে আরো একটা আইটেম কিন্তু এখানে নিতে পারি, যেমন হচ্ছে এখানে সাপোজ হচ্ছে নিউ কার এখানে বা আপকামিং কার এই ধরনের একটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো এবার যদি আমরা একটু রিলোড করি, যে দেখেন আচ্ছা কি বলতেছে এখানে, আচ্ছা এই জায়গায় আমরা চেঞ্জ করি নাই, কার হবে এটা কার্স। এই যে কিভাবে আসছে, প্রথমত আমরা কিন্তু একটা ইন্ডেক্সিং অ্যারে তৈরি করেছিলাম, এতটুকু পর্যন্ত যদি আমরা খেয়াল করি যে পর পর্যন্ত ইন্ডেক্সিং অ্যারে তৈরি করেছি। তো দেখেন ইন্ডেক্সিং অ্যারেটার কনসেপ্ট অ্যাকচুয়ালি কতটুকু পর্যন্ত, এই জায়গা থেকে একটা 0 নাম্বার ইন্ডেক্সে ভলভো আছে, তারপর 1 নাম্বার ইন্ডেক্সে বিএমডব্লিউ আছে, এরপরে গিয়ে কিন্তু অ্যাসোসিয়েটিভ অ্যারে হয়ে গেছে মাঝখানে, ঠিক আছে। এটা কিন্তু আবার একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে, বাট 3rd নাম্বার ইন্ডেক্সে গিয়ে এই যে মানে 2 নাম্বার ইন্ডেক্সে আমরা কিন্তু আরেকটা আইটেম অ্যাড করেছিলাম, ঠিক আছে। আচ্ছা এখানে খেয়াল করেন তো ফর এর মধ্যে আবার আমরা কি করেছি, আবার একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে অ্যাড করেছি, যে দেখেন একটা ব্র্যান্ড নেম, তারপর হচ্ছে একটা মডেল নাম্বার। এখন একটু বলেন তো দেখি, আমি যদি এই ফর্ডের মডেল নাম্বারটাকে প্রিন্ট করতে চাই আউটপুটে, কিভাবে করব? কেউ কেউ বলতে পারবেন জিনিসটা? না স্যার। আচ্ছা দেখেন এখানে আমরা কোথায় আছি এখন, এখন হচ্ছে এই যে কার্স এর মধ্যে আছে, ঠিক আছে। তো প্রথমত আমাদের কার মধ্যে যেতে হবে, ফর্ডের মধ্যে যেতে হবে, ঠিক আছে না। তো এটার মধ্যে গেলাম, যাওয়ার পরে এরপরে আমাদের কি করতে হবে দেখেন তো, ফর্ডের মধ্যে যাওয়ার পরে আমাদের কি করতে হবে actually? এই দেখেন এই জায়গায় ব্র্যান্ড নেমটাকে আমাদের ধরতে হবে, ঠিক আছে। তো আমরা যদি এখানে ব্র্যান্ড নেমটাকে ধরি, ঠিক আছে, তাহলে সরি ব্র্যান্ড নেম না, এটা হচ্ছে ব্র্যান্ড ইয়ার। তো এই জায়গাটাই যদি আমরা ধরি, তো এখন আমাদের কি সেই আউটপুটটা দিয়ে দিবে না, যদি একটু রিলোড করি। আচ্ছা এখানে আমাদের কি কি বলছে, মডেলে মডেল ইয়ার, মডেল। তো এই যে 1964, ঠিক আছে। বুঝে গেছে কিভাবে আমরা গেলাম এই জিনিসটাতে? হুম, বুঝতে পারছেন? আমরা এটা একটু copy করে উপরে একটু রাখি, তাহলে বুঝতে পারবেন। তো এই যে এটাতে এটাকে প্রিন্ট করলাম আর কি, ঠিক আছে। এখন মনে করেন এই জায়গায় তো আমরা হচ্ছে অ্যাকচুয়ালি কি করে ঠিকটা এই ধরনের দিয়েছি আর কি, ঠিক আছে। এখানে মনে করেন আমরা আবার এসে যেটা করলাম, এখানে একটা ইন্ডেক্সিং অ্যারে আমরা তৈরি করলাম, এখানে সাপোজ আমি বললাম হচ্ছে কি ফর ওয়ান, সো ফর ওয়ান, তারপর এখানে আমরা কমা সেপারেটর দিয়ে বললাম হচ্ছে কি ফর টু, এবং 2 এর মধ্যে গিয়ে আমরা আবার বললাম হচ্ছে এখানে কি আসবে, এরে আসবে। এবং এটার ক্ষেত্রে আমরা আবার বললাম হচ্ছে কি এখানে মডেল
তারপর এখানে আমরা এসসিটি মডেল 1 দিয়ে বললাম হচ্ছে কি এসসিটি কারেক্ট। তো এখানে আমরা বললাম হচ্ছে কি 1964, আর হচ্ছে আমরা কম্পিউটারটা দিয়ে এখানে আবার বললাম মডেল 2। তো এই জায়গায় এসে আমরা বললাম হচ্ছে কি 2025 মনে করেন এইভাবে আছে। আচ্ছা দেখেন, এখন আমাকে বলেন তো দেখি, আমি যদি 2025 কে ধরতে চাই কিভাবে ধরতে হবে? এখানে মনে For- করেন আমরা for- এভাবেও করতে পারি। ফর এখানে আমরা 3 দিলাম, ঠিক আছে। আচ্ছা এরপরে গিয়ে আবার বললাম হচ্ছে কি ফর 4, এখানে এসে আবার আমরা অ্যারে তৈরি করে দিলাম। একটু একটা এক্সাম্পলেই বোঝাই দিই সবকিছু, তাহলে ক্লিয়ার হয়ে যাবে একদম। তো এখানে মনে করেন আমরা বললাম হচ্ছে কি মডেল F4 মডেল, মনে করেন F4 মডেল, আমরা এইভাবে বলছি এটাকে F4 মডেল। তো 1965 দিলাম এটাকে মনে করে, আরেকটা F4, তারপর হচ্ছে এখানে আমরা বললাম হচ্ছে কি মডেল 2। তো এখানে আমরা বললাম হচ্ছে কি 1969, ঠিক আছে। এভাবে মনে করেন আমাদের আছে, ঠিক আছে। একটু বড় করে এটা, তাহলে বুঝতে সবার সুবিধা হবে। আচ্ছা তো এবার বললেন তো দেখি, আমি যদি এখন এই জিনিসটাকে প্রিন্ট করতে চাই, অথবা এখান থেকে 2025 এটাকে যদি প্রিন্ট করতে চাই, কিভাবে করব? মডেল 12 প্রথমে ডিক্লেয়ার করতে হবে না? হুম স্যার ফার্স্ট হচ্ছে কার্সে যাইতে হবে, কার্সের পরে হচ্ছে কার্ড জন্য ফর্ট 2 তে যাইতে হবে, ফর্ট 2 পর মডেল 12 এরকম। না স্যার প্রথমে তারপর এটা প্রিন্ট করতে চাইলে কিভাবে করব? দেখেন, প্রথমে আমাদের তার মধ্যে যেতে হবে, তারপরে ফর্টে যেতে হবে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ সেখান থেকে ফর্ট 2 তে যেতে হবে, ফর্ট 2 তারপর হচ্ছে আমাদের মডেল 12 মডেল নাম্বার 2। আচ্ছা এটা আমরা একটু চেঞ্জ করে দেব, মডেল নাম্বার 2 না দিয়ে আমি এই জায়গায় মনে করে আরেকটু চেঞ্জ করে দিচ্ছি আর কি, ঠিক আছে। এভাবে দিয়ে দিলাম। এবার কিভাবে লিখবো বলেন তো? ফর 2 তারপর 1। হ্যাঁ এটা প্রিন্ট করতে চাইলে 1 এ যেতে হবে, ঠিক আছে। এখানে আমাদের লিখতে হবে ফর, তারপর হচ্ছে কি ফর 2, তারপর হচ্ছে এখানে আমাদের ইন্ডেক্স নাম্বারটা আসবে, ঠিক আছে না, 1, ঠিক আছে। আমরা যদি একটু রিলোড করি, এই যে আসছে না 2025, বুঝে গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা এই যে এ ধরনের অ্যারে গুলাকে বলা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে, ঠিক আছে। কেন মাল্টি ডাইমেনশনাল? দেখেন এখানে হয়তো আমি ইউজ করেছি এই জায়গায় অ্যাসোসিয়েটিভ অ্যারে ইউজ করেছি, বাট এখানে আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারের সাথে আবার ডাইমেনশন ইউজ করেছি, ঠিক আছে। এখানে যদি এভাবে থাকতো, আবার মনে করেন হচ্ছে আমরা এটার 1 এর ভিতরে গিয়ে এখান থেকে এই যে 1996টা আমি প্রিন্ট করতে চাচ্ছি, ঠিক আছে। অথবা এই যে 1 এর মধ্যে গিয়ে আমি যেটা করলাম, এখানে ফর 3 না লিখে, সো এই জায়গায় এসে আমি কি করলাম, একটা এরে দিয়ে দিলাম, মনে করেন এই জায়গায় এসে এরে দিয়ে দিলাম, এবং এটাতে আমরা করলাম হচ্ছে কি পোস্ট, তারপর হচ্ছে এই জায়গায় একটা, এটা জাস্ট কিওয়ার্ড ইউজ করে দিই র্যান্ডম, জাস্ট এখানে বললাম হচ্ছে কি নিউ, ঠিক আছে। আচ্ছা এবার যদি আমি একটু প্রিন্ট করি, দেখেন এখন আমি যদি নিউতে আসতে চাই, ঠিক আছে, এই নিউতে যদি আমি আসতে চাই কিভাবে আসবো বলেন তো? প্রথমে আমার ফরওয়ার্ডে যেতে হবে না, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এটা একটা অ্যারে, তো এইটার এই যে 1 নাম্বার ইন্ডেক্সেই কিন্তু এটা আছে, ঠিক আছে। তো এরপর আমার 1 নাম্বার ইন্ডেক্সে যেতে হবে, যাওয়ার পরে নিউতে যেতে হলে আবার 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটাকে আমাদের প্রিন্ট করতে হবে। তার মানে আমাদের কিভাবে লিখতে হবে, ফর তারপর 1 এরপরে 1, ঠিক আছে। আচ্ছা
সো ফর এখানে 1 আবার দিতে হবে আমাদের, ঠিক আছে। আচ্ছা, এই জায়গায় একটু খেয়াল করেন তো আমরা ডাইমেনশন কয়টা দিলাম। প্রথমে একটা ইউজ করেছি ডাইমেনশন, এরপরে আরেকটা ডাইমেনশন ইউজ করেছি। তো এভাবে এর ভিতরে যদি আরো থাকতো তখন আমাদের ডাইমেনশন আরো বাড়তো, ঠিক আছে না? বুঝতে পারছেন? হ্যাঁ হুম। হ্যাঁ স্যার বুঝতে পারছি। তাহলে এটা কিন্তু টু ভাইয়া ডাইমেনশনাল হয়ে ফর গেছে টুটা already। কেন দেওয়া হচ্ছে দেওয়া হয় না? বুঝি নাই। ফর টুটা কেন দেন নাই? কারণ এটা তো আবার এটার আইটেম না, এই যে এ এর আইটেম না ফটোটা। এই জিনিসটা যদি বুঝতে একটু সমস্যা হয় আমরা একটু কাজ করি, এই জায়গাটা এটা তুলে দিচ্ছি যাদের বুঝতে সমস্যা হচ্ছে ওদের জন্য। দেখেন এই জায়গায় আমরা একটু চেঞ্জ নিয়ে আসি, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে সবার। আচ্ছা, এইভাবে মনে করেন আপাতত আমাদের ছিল আছে মনে করেন, ঠিক আছে। আমরা একটু আরেকটু সিম্পল করব। আচ্ছা, সো এখন নর্মালি যদি আমি 25 কে নিতে চাই কিভাবে নিব বলেন তো? ফর ফর হবে ফর তারপর 1 তারপর 1 হ্যাঁ, ফর তারপর হচ্ছে 1 এরপর 1, তারপর ঠিক 1 আছে। আচ্ছা, এই জায়গায় আমরা মনে করেন যেটা করলাম এই জায়গায় আমরা এসএসসিটি প্যারে ইউজ করলাম, আরেকটু সিম্পলিফাইড করে দিচ্ছি, এটা মনে করেন আমরা এইভাবে রাখলাম, ঠিক আছে। তো এইভাবে রাখলাম। তো মনে করেন হচ্ছে যে একটু আহ, আমরা স্পেসিং গুলো কমিয়ে নিই তাহলে ঠিকঠাক মতো বোঝা যাবে, ঠিক আছে। ওকে ফাইন। সো এবার মনে করেন আমরা এইভাবে রাখলাম আর, ঠিক আছে। সো প্রথমত আমাদের মেইন অ্যারেতে একটু খেয়াল করেন, মেইন অ্যারেতে আমাদের কিভাবে আছে কিছু ইন্ডেক্স নাম্বার আছে। So, আমি যদি 2025-এ আসতে চাই আমার কিভাবে আসতে হবে দেখেন তো। মেইন এর 3 নাম্বার ইন্ডেক্সে যেতে হবে, তারপর সেখান থেকে 1-এ যেতে হবে, ঠিক আছে। এখন আমি যে কাজটা করলাম 1-এ গিয়ে 2025, ঠিক আছে। আচ্ছা, সো 2025-এর এগেনস্টে আমরা চাইলে আবার কিছু ভ্যালু দিয়ে দিতে পারি, অথবা এখানে আমি আবার কি করলাম এই জায়গায় এসে আরেকটা অ্যারে তৈরি করলাম এবং এই অ্যারেটা আমরা অ্যাসোসিয়েটিভ করে দিলাম। তো আমরা এখানে বললাম হচ্ছে কি নিউ মডেল। তো এই জায়গায় আমরা মনে করেন বললাম হচ্ছে কি কাস্টমাইজড, অথবা আমরা বলছি এখানে মনে করেন রেগুলার, রেগুলার। তারপর হচ্ছে কি আমরা এখানে বলছি হচ্ছে কি আরেকটা বলছি আমরা ওল্ড মডেল, ওল্ড মডেল। তো এই জায়গায় আমরা বললাম হচ্ছে কি কাস্টমাইজড। এভাবে আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। তো এবার যদি আমি একটু রিলোড করে দেখি, এবার আমাকে একটু বলেন তো দেখি এই জায়গায় যদি আমি আসতে চাই কিভাবে আসবো। 3 তারপর হচ্ছে আবার 2 তারপর ওল্ড মডেল। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের কিভাবে আসতে আছে ফরওয়ার্ড, তারপর হচ্ছে কি আচ্ছা আমাদের কিভাবে আসতে হচ্ছে ফরওয়ার্ডে তো যেতে হবে না, 3-তে আসতে হবে প্রথমত, ঠিক আছে। প্রথমত 3-তে আসতে হবে, তারপর আমাদের 2-তে যেতে হবে, তারপর হচ্ছে আমাদের এখানে কিসে আসতে হবে ওল্ড। মডেল। হ্যাঁ, এই কিটা আমাদের নিতে হবে, ঠিক আছে, ওল্ড মডেল, ঠিক আছে। তো আমরা ওল্ড মডেলটাকে এখানে দিয়ে দিই। আচ্ছা, এবার যদি আমরা একটু প্রিন্ট করি এখানে দেখেন এই যে কাস্টমাইজটা সে আমাদের জন্য নিয়ে এসেছে। আচ্ছা, এই জায়গায় একটু খেয়াল করেন তো আমরা ডাইমেনশন কয়টা ইউজ করেছি, 2টা না, ঠিক আছে কিনা। হ্যাঁ হ্যাঁ 2টা। তো আমি যদি এই জায়গাটা নাও রাখতাম, নিউ ওল্ডের যে এই অংশটা আমরা এখানে নতুন করে ক্রিয়েট করেছি এই যে কাস্টমাইজ এবং এইটা, তো এতটুকু অংশ যদি আমি নিলাম না মনে করেন, তো এই যে আমি যদি এখানে এটা না নিয়ে জাস্ট হচ্ছে কি করলাম আমরা মনে করেন হচ্ছে আহ, যে কাজটা করতে যাচ্ছি এখানে এই যে 25টাকে আমরা প্রিন্ট করবো 2025, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কিভাবে লিখতাম 3 তারপর হচ্ছে 1 এভাবে লিখতাম, ঠিক আছে। তো 3-1 যদি আমরা এভাবে লিখতাম, এভাবে যদি লিখি অ্যাকচুয়ালি আমরা ডাইমেনশন ইউজ করতেছি কয়টা, 2টা না। তো এই ধরনের এগুলাকে বলা হচ্ছে 2 ডাইমেনশনাল, ঠিক আছে। বা আমি যদি এখানে আরেকটা অ্যারে নিয়ে নিতাম, একটু আগে আমরা যেটা করেছিলাম, ঠিক আছে, এই জায়গায় আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে নিয়েছি, ঠিক আছে। তো ডাইমেনশন আরেকটা চেঞ্জ করলাম, ঠিক আছে না। হুম। তো এভাবে করে আমরা যদি মাল্টিপল ডাইমেনশনের তৈরি করি অ্যারেটাকে তখন সেটাকেই বলা হচ্ছে অ্যাকচুয়ালি মাল্টি ডাইমেনশনাল অ্যারে।
স্টিল বুঝেন নাই কে? মাল্টি ডাইমেনশনাল অ্যারে কি বুঝছেন সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, সো অ্যারে থেকে আমরা যদি আইটেম রিমুভ করতে চাই, তো এই জায়গাটা আমরা তাহলে একটু কমেন্ট করে দিচ্ছি, মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা আমাদের এটার প্রয়োজন নাই, ঠিক আছে? ওকে, এখান থেকে আমরা যে একটা অ্যারো তৈরি করেছিলাম কার্স নাম দিয়ে, সেটাকে আমরা আরেকবার নিয়ে আসি, ঠিক আছে? আচ্ছা, অথবা আমরা নতুন করে একটা কার্স আবার তৈরি করি, কার্স, এবং এখানে আমরা বলছি হচ্ছে কি আমাদের কল টু, তারপর আমরা সেকেন্ড টাইপের বিএমডব্লিউ এভাবে নিয়ে নিচ্ছি, হোন্ডা, তারপর হচ্ছে কি আমরা বলছি এখানে আমাদের টয়োটা, ঠিক আছে? এভাবে আইটেম নিয়ে নিচ্ছি। ওকে, ফাইন। তো এবার যদি এটাকে আমরা বার ডাউন করি নর্মালি, কার্স, তো আমাদের প্রত্যেকটা আইটেম এখানে শো করবে, ঠিক আছে? আমরা যদি একটু রিলোড করি, যে এখানে আমাদের ঠিকঠাক মতো দেখাচ্ছে সব। আচ্ছা, এখন এর থেকে আমরা কি করতে চাচ্ছি? একটা স্পেসিফিক আইটেমকে রিমুভ করতে চাচ্ছি, ঠিক আছে? বা আমরা আইটেম রিমুভ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা কিভাবে করব? অ্যারে স্প্লাইস নামে একটা মেথড আছে, সেটার মাধ্যমে আমরা অ্যারে থেকে কি করতে পারি? আইটেম রিমুভ করতে পারি। সেই কাজটা আমরা কিভাবে করব? প্রথমে আমরা অ্যারে স্প্লাইস মেথডটা নিয়ে নিব, অ্যারে আন্ডারস্কোর স্প্লাইস মেথড। এইটা নেওয়ার পরে আমাদের সে প্রথমে সার্চ করতেছে কোন অ্যারে থেকে আমরা রিমুভ করব, সেই অ্যারেটার নামটা আমাদের এখানে বলতে হবে। তো আমরা কার্স অ্যারেটা নিয়ে নিলাম, নেওয়ার পরে কোন জায়গা থেকে অ্যাকচুয়ালি সে স্প্লাইস করা স্টার্ট করবে, মানে কোন জায়গা থেকে সে অ্যারে ভ্যালুগুলাকে রিমুভ করা স্টার্ট করবে। তো এখানে আমরা কিভাবে বলে দিব? এই যে এখানে আমাদের কি আছে, ইন্ডেক্সিং নাম্বার গুলো আছে, সেগুলা দিয়ে বলে দিতে হবে। তো আমরা বললাম হচ্ছে কি, এক নাম্বারের ভ্যালুটা সে রিমুভ করবে, এক নাম্বার থেকে স্টার্ট করবে, সে কয়টা আইটেম রিমুভ করবে সেটাও কিন্তু আমাদের বলে দিতে হবে। সো আমরা এখানে সেটা বলে দিতে পারি, ল্যান্সা কয়টা আইটেম রিমুভ করবে। সাপোজ আমি বললাম আপাতত একটা আইটেম রিমুভ করবে, তার মানে সে শুধুমাত্র এক নাম্বার আইটেম, এই যে এক নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটাই রিমুভ করবে। আমরা যদি এবার রিলোড করি, এই যে দেখেন বিএমডব্লিউটা অটোমেটিক রিমুভ হয়ে গেছে, বুঝে গেছে? হুম, আচ্ছা, রিমুভ তো হয়েছে, বাট সে কি করেছে? এখানে ইন্ডেক্স নাম্বার যেগুলো আছে সেগুলাকে আবার রিঅ্যারেঞ্জ করে ফেলেছে। এখন বিএমডব্লিউ এর ইন্ডেক্স নাম্বার ছিল 1, তো আমি চাচ্ছি, মনে করেন যদি রিমুভ হয়, সে ইন্ডেক্স নাম্বারটাকে রিঅ্যারেঞ্জ করবে না, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা অ্যারে স্প্লাইস মেথড ইউজ না করে আমরা আরেকটা মেথড ইউজ করতে পারি, সেটা হচ্ছে কি আনসেট মেথড। তো আমরা যদি এখানে সিম্পলি আনসেট মেথডটা ইউজ করি এবং আমরা যদি আইটেমকে রিমুভ করি, সাপোজ এখানে আনসেট মেথডে লেখার সিস্টেমটা হচ্ছে কি, অ্যারে নামটা লিখতে হবে, তারপর ইন্ডেক্স নাম্বারটা আমাদের এখানে বলে দিতে হবে। সাপোজ আমি 1 নাম্বার এটা রিমুভ করতে চাচ্ছিলাম, এই যে এখান থেকে। তো এবার যদি আমরা একটু রিলোড করি, এই যে দেখেন সে এই যে বিএমডব্লিউটাকে রিমুভ করেছে, বাট কিন্তু এই যে এখানে একটা বিষয় খেয়াল করেন, এইটার যে বিএমডব্লিউর যেটা ইয়া ছিল, ইন্ডেক্স নাম্বার ছিল, সেটা কিন্তু সে আর কোথাও ইউজ করে নাই। দেখেন রিঅ্যারেঞ্জ করে নাই, 0, তারপর হচ্ছে 2, 3, এভাবে করে সে কি করেছে, বাকিগুলাকে রেখেছে আর কি। মানে এগুলার যে ইন্ডেক্স নাম্বার ছিল সেগুলাই ঠিক রেখেছে, আগের যে ইন্ডেক্স নাম্বার রিমুভ হয়ে গেছে সেটার সাথে রিঅ্যারেঞ্জ করে না। বাট স্প্লাইসে যেটা হচ্ছিল, আমরা যখনই এখানে একটা আইটেম সে রিমুভ করতেছিল, তখন সে ইন্ডেক্স নাম্বার গুলাকে আবার রিঅ্যারেঞ্জ করে ফেলতেছিল, নতুন ভাবে সাজাচ্ছিল, ঠিক আছে? বুঝছেন? জি স্যার। স্যার বারডামটা কেন ইউজ করা হয়েছে একটু বলতেন? অ্যারেকে প্রিন্ট করার জন্য অ্যাকচুয়ালি আমরা প্রিন্টারও প্রিন্ট করতে হবে, প্রিন্টার দিয়েও করতে পারি, ঠিক আছে? এর তো সরাসরি একো করলে আসে না। কেন আসে না? কারণ হচ্ছে এটা ডাটা একটা স্ট্রাকচার, আমরা তো এখানে যেগুলা দেখতে পাই সেগুলো অ্যাকচুয়ালি স্ট্রিং ফরম্যাটে আসে, ঠিক আছে? একো করার সময় একো করলে আমরা স্ট্রিং ফরম্যাটে দেখতে পাই আর কি ডাটাগুলো। সো অ্যারেটা অ্যাকচুয়ালি স্ট্রিং ফরম্যাটে থাকে না, কারণ এর মধ্যে বিভিন্ন ধরনের ডাটা টাইপ থাকতে পারে, ঠিক আছে? সেই জন্য এটা কিন্তু সরাসরি স্ট্রিং ফরম্যাটে থাকে না, যার কারণে একো করলে কিন্তু আমরা এর এখানে দেখতে পাই না। সো এটা যেহেতু ডাটা রেস্ট্রিক্টেড, এটা দেখার জন্য আমরা বারডাম অথবা প্রিন্টার এই দুটো মেথড ইউজ করতে পারি, বুঝছেন? জি স্যার, বুঝছি। আচ্ছা, এখন মজার বিষয় হচ্ছে, আমরা যদি এটা তো একটা কি ছিল, আমাদের ইন্ডেক্সিং অ্যারে থেকে আমরা রিমুভ করলাম, যদি অ্যাসোসিয়েটিভ অ্যারে হইতো
সেখানে তো ইন্ডেক্স নাম্বার নাই। অ্যাসোসিয়েটিভ অ্যারে যদি হয় সেক্ষেত্রে যদি রিমুভ করতে হয়, আচ্ছা সেক্ষেত্রে আমাদের অ্যারে ডিফ নামে একটা মেথড আছে, সেটা দিয়ে করতে হবে। অ্যারে ডিফ অ্যাকচুয়ালি কাজ করে কিভাবে, অ্যারে এখানে সিম্পলি আপনারা লিখবেন অ্যারে আন্ডারস্কোর ডিফ, এটার মধ্যে প্রথমে অ্যারেটার নাম লিখতে হবে, তারপর প্রথমে কার্স অ্যারেটার নাম। আমাদের মনে করেন অ্যারের নাম হচ্ছে কার্স, ঠিক আছে। এখান থেকে সেকেন্ডলি আপনার যে ভ্যালুটা দিতে হবে সেটা হচ্ছে কি, এটার কোন ভ্যালুটাকে আপনি রিমুভ করতে যাচ্ছেন, জাস্ট ভ্যালুটা বলে দিলে হয়ে যাবে এখানে, ঠিক আছে। কি এর আন্ডারে যে ভ্যালু গুলা থাকে সেই ভ্যালুটা বলে দিলেই হয়ে যাবে। মনে করেন আমরা যদি একটু দেখতে চাই, এটাকে একটু অন করে নিচ্ছি আমি। এই যে আমাদের এটার মধ্যে একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে ছিল আর কি, ঠিক আছে। সেখান অথবা আমরা একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে সিম্পলি তৈরি করে নিতে পারি, মনে করেন অ্যারে নাম দিয়ে জাস্ট তৈরি করছি এখানে। এখানে মনে করেন আমাদের স্টুডেন্ট নেম, এভাবে দিয়ে দিচ্ছি নেম। সাপোজ আমরা এখানে বলছি XYZ, তারপর হচ্ছে কি আমরা এখানে বলছি H, মনে করেন এখানে আমরা বলছি 20, ঠিক আছে। আচ্ছা এই অ্যারেটা থেকে আমরা মনে করেন এখানে বারডাম করে রাখি, তাহলে দেখতে সুবিধা হবে। বারডাম আমরা জাস্ট অ্যারেটাকে প্রিন্ট করে রাখি। ওকে, এটাকে আপাতত আমরা কমেন্ট করে জাস্ট আগে এই অ্যারেটা একটু প্রিন্ট করে দেখি। এটা হচ্ছে আমাদের অ্যারেটা। এখান থেকে মনে করেন হচ্ছে আমরা জাস্ট এই যে নেমটাকে রিমুভ করে দিব অথবা এজটাকে রিমুভ করে দিব। তো এখানে আমরা কিভাবে লিখতে পারি জিনিসটা, অ্যারে ডিফ মেথড দিয়ে আমরা সেই কাজটা করতে পারি। তো আমাদের প্রথমে অ্যারেটার কোন অ্যারের উপরে আমরা সেই অ্যারে ডিফ এই মেথডটা অ্যাপ্লাই করব সেই অ্যারেটার নামটা বলতে হবে। তারপর আমাদের স্কোর ব্র্যাকেটস এর ভিতরে নরমালি আমরা বলতে পারি সে কাকে রিমুভ করবে, এক্স ওয়াই জেড যে ভ্যালুটা আছে সেটাকে রিমুভ করবে। তো এবার যদি আমরা একটু রিলোড করি, আচ্ছা এখানে আমাদেরকে কি বলছে কার্স, আচ্ছা এটা তো আমাদের অ্যারে হবে, ঠিক আছে না, সরি এটা অ্যারে হবে, এটা তো আমাদের নাম ছিল অ্যারে, ঠিক আছে না, আমাদের অ্যারের নামটা আমরা অ্যারে দিয়েছি, ঠিক আছে। ওকে, সো আচ্ছা অ্যারে ডিফ অ্যাকচুয়ালি কিভাবে কাজটা করে থাকে, আমরা এখানে কাকে রিমুভ করতে চাচ্ছি, এক্স ওয়াই জেড, ঠিক আছে। সো আমাদের এখানে কি এক্স ওয়াই জেড কে রিমুভ করেছি সে, আচ্ছা অ্যারেটাকে যদি আমরা একটু প্রিন্ট করে দেখি, না করে নাই, ঠিক আছে না। এটাকে একটু কাজ করি, নেই। ওকে, কি ব্যাপার একটু দেখি তো কেন কাজ করছে না। আচ্ছা অ্যারে ডিফ অ্যাকচুয়ালি, আচ্ছা একটু দেখি কেন আমাদের কি কি সে নিচ্ছে। স্যার প্রথমত একটা অ্যারে নিবে, তারপর আমাদের এখানে ঠিকঠাকই তো আছে। স্যার এখানে মনে হয় নেম হবে XYZ এর জায়গায়, না স্যার? কি দিয়ে করা যায়, একটা মানে কি দিয়েও রিমুভ করা যায়, বাট এটা দিয়েও করা যাওয়ার কথা আর কি। অ্যারে ডিফ দিয়ে আমাদের হচ্ছে ভ্যালু বলে দিলে নর্মালি হচ্ছে কাজ করে আর কি। স্যার কার্সের পরে কমা দিছেন, এর পর কমা দিছেন তাই বোধহয় হচ্ছে না। এর পরে ও এটা, কমা, হ্যাঁ না এটা সমস্যা না, এটা তো আমরা আলাদা একটা আর্গুমেন্ট লিখেছি, ঠিক আছে না। আচ্ছা এখানে স্যার আমরা কাজ করতে পারি, একটু স্যার নেম দিয়ে আমরা ট্রাই করি, যদি কি দিয়ে আমরা একটু ট্রাই করি, না কি দিয়ে খেলে রিমুভ হয় না। আহ এটা একটা কাজ করি আমরা, আহ এখানে একটু নতুন ভ্যালু অ্যাড করেছি আমরা, 20টা দিয়ে দিই। মনে করেন এখানে আমরা নতুন ভ্যালু অ্যাড করলাম জেন্ডার, এখানে ঠিক আছে। ওকে, এটা আপডেট করছে ঠিকঠাক মতো, তো দেখি তো কি সমস্যা।
এটা আমাদের রিমুভ করছে। এটা কেন জানি কাজ করছে না। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি আমাদের তো ভ্যালু নেই আর কি। তো আমরা একটু দেখি এখানে, সাপোজ নেম ভ্যালুটাকে নিচ্ছি। স্যার কি আর ভ্যালু একসাথে দিয়ে দেখেন। কি ভ্যালু একসাথে, এটা অ্যাকচুয়ালি ভ্যালু রিসিভ করে, ঠিক আছে। এটা কি রিসিভ করে না, আমাদের অ্যারে ডিফ যেটা আছে সেটা ভ্যালু রিসিভ করে, এবং যে ভ্যালুটা আমরা দিব সেই ভ্যালু অনুযায়ী সে রিমুভ করে দেয় আর কি। আচ্ছা, এখানে তো আমরা নেম দিয়ে দিচ্ছি এক্স ওয়াই জেড। আচ্ছা, রিমুভ করছে না, হয়তো কাজ করছে না। একটু দেখি তো এটা কেন কাজ করছে না। অ্যারে ডিফ, ওকে, ঠিকঠাকই তো আছে। অ্যারে দুইটা ভেরিয়েবল, দুইটা এর মধ্যে মানে পার্থক্য বোঝানোর জন্য স্যার মনে হয় স্যার এখানে মেবি অ্যারে ডিফটা হচ্ছে যে ভ্যালু রিটার্ন করবে, হতো রিটার্ন ভ্যালুটা যদি প্রিন্ট করি রিটার্ন অ্যারেটা। হ্যাঁ, সেটা সেটা ঠিক আছে। হ্যাঁ, রিটার্ন অ্যারেটা, মূল অ্যারেটাকে চেঞ্জ করছে না আর কিছু। সেক্ষেত্রে আমরা জাস্ট অ্যারেটাকে দেখতে পারি, মেইন অ্যারেটাকে সে রিটার্ন করছে না। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে না। অর্থাৎ অরিজিনাল অ্যারেটাকে সে রিটার্ন করে না, চেঞ্জ করে না, সে একটা নতুন অ্যারে রিটার্ন করে আর কি, যেটাতে সে ওই জিনিসটাকে রিমুভ করে। বুঝছেন সবাই? জি স্যার। আচ্ছা, সো যদি ইন্ডেক্সিং অ্যারে হয় সেক্ষেত্রে এখানে আরো কিছু আমরা, যেমন আমরা অ্যারে পপ ইউজ করতে পারি, ঠিক আছে। সো অ্যারে পপ অ্যাকচুয়ালি কি করে, অ্যারে পপ হচ্ছে আমাদের মানে শেষের দিকের আইটেমকে রিমুভ করে, ঠিক আছে। তো এটা যদি আমরা একটু কমেন্ট করে দেই, এবং আমরা এই জায়গাটা আরেকটা আনকমেন্ট করি, অ্যারে পপ যদি আমরা এখানে ইউজ করি, তো মনে করেন এই জায়গাটা আমরা বারডাম করছি অ্যারেটাকে, এবং এখানে আমরা ইউজ করছি হচ্ছে অ্যারে পপ, ঠিক আছে। অ্যারে আন্ডারস্কোর পপ, এখানে আমরা বলছি কার্স। তবে এটা একটু রিলোড করি এটাকে। আচ্ছা, কাকে পপ করেছে সে, টয়টা, এটাকে পপ করছে। তো এ কিন্তু এরে রিটার্ন করছে না, ঠিক আছে। তো আমরা যদি এখানে নরমালি এরে পপ দিয়ে এটাকে দিয়ে দিই, এবং হচ্ছে আমরা জাস্ট এটাকে ক্লিন করে রাখি, বারডাম করে রাখি এই জায়গায়। তো এখানে দেখবেন হচ্ছে কাকে সে রিটার্ন করবে, রিমুভ করবে, শুধুমাত্র টয়টাকে রিমুভ করে দেবে, ঠিক আছে। এই যে দেখেন টয়টাকে রিমুভ, অর্থাৎ লাস্টের থেকে যদি আমরা রিমুভ করতে চাই সেক্ষেত্রে আমরা এরে পপ ইউজ করতে পারি। আরেকটা মেথড আমরা ইউজ করতে পারি যদি আমরা শুরুর দিকের এলিমেন্টকে রিমুভ করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে অ্যারে শিফট। তো আমরা এখানে যদি নর্মালি ইউজ করি অ্যারে আন্ডারস্কোর শিফট, ঠিক আছে। তো যেমন এখানে আমি এটা একটু যদি দিয়ে দিই তাহলে সেই শুরুর দিকের আইটেমটাকে রিমুভ করে দিই। তো আমরা যদি একটু রিলোড করি, যে দেখো বিএমডাব্লিউ থেকে সে শুরু করেছে, তার মানে বলগুলোটাকে রিমুভ করে দিয়েছে। বুঝে গেছে এটা? হুম। জি স্যার। সো এরে নিয়ে আসলে আমরা যদি আলোচনা করতে থাকি আরো অনেকক্ষণ করা যাবে, বাট আমরা এর আরো কিছু মেথডস আছে, এগুলো আমরা হচ্ছে সামনের দিকে যেতে যেতে শিখবো আর কি, প্রজেক্ট করতে করতে শিখবো। শুধু মেথডস নিয়ে যদি ক্লাস নিই তাহলে এটা আরো অনেকক্ষণ নেওয়া যাবে, ঠিক আছে। তো জিনিসটা এফিসিয়েন্ট হবে না তখন। তো আমরা একটু আরেকটু সামনের দিকে টপিক নিয়ে আগাই, সেটা হচ্ছে কি আমরা সুপার গ্লোবাল নিয়ে একটু দেখবো। পিএইচপি তে সুপার গ্লোবাল কি, বা কিভাবে অ্যাকচুয়ালি কাজ করে, ঠিক আছে। সেই জিনিসগুলাই আমরা একটু দেখার চেষ্টা করবো। তো এখানে মনে করেন আমি জাস্ট একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, মনে করেন টেক্সট, এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, ডিক্লেয়ার করে বললাম দিস ইজ
জাস্ট টেক্সট, ঠিক আছে, এবং এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করলাম। ফাংশন ডিক্লেয়ার করে এটার নাম দিলাম টেস্ট ফাংশন, মনে করেন। তো এখানে সেম ভাবে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, মনে করেন হচ্ছে কি আমরা এখানে এক্স, সাপোজ এখানে আমরা বললাম হচ্ছে কি is inside ফাংশন, এবং আমরা এখানে y দিয়ে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, this is ভেরিয়েবল y, ঠিক আছে এইভাবে। আচ্ছা, তো এখানে একটা বিষয় খেয়াল করেন, আমরা ফাংশন স্কোপের মধ্যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি আমরা, এবং এর বাইরে কিন্তু একটা ভেরিয়েবল, দুইটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করেছি, ঠিক আছে। সো এখন এই যে ফাংশনের বাইরে যে আমরা দুইটা ভেরিয়েবল অ্যাকচুয়ালি ডিক্লেয়ার করেছি, ঠিক আছে, এগুলাকে আমরা বলছি হচ্ছে কি গ্লোবাল ভেরিয়েবল, ঠিক আছে, মানে এগুলো সব জায়গায় অ্যাক্সেসেবল, ঠিক আছে। সো মনে করেন আমি যদি একটু এখানে জাস্ট সিম্পলি এখানে যদি আমি একটু প্রিন্ট করি, একো করি, একো করার সময় আমি জাস্ট এখানে বললাম টেক্সট, ঠিক আছে। আচ্ছা, so, এবং এই জায়গায় আমি ফাংশনটাকে এবার কল দিচ্ছি টেক্সট। ওই যদি একটু রিলোড করে দেখেন, আনডিফাইন্ড ভেরিয়েবল টেক্সট, ঠিক আছে, টেক্সট কিন্তু আমরা কিন্তু ডিক্লেয়ার করেছি, বাট সে কিন্তু পাচ্ছে না। তার মানে এই যে ফাংশনের ভিতরের যে এরিয়াটা বা স্কোপটা, এটাকে আমরা স্কোপ বলে থাকি, ঠিক আছে। এই স্কোপের মধ্যে কিন্তু সে টেক্সট নামের কোনো ভেরিয়েবলকে চিনে না, ঠিক আছে। এটা সম্পূর্ণ আলাদা একটা স্পেস বা প্রাইভেট একটা স্পেস, ঠিক আছে, এটা শুধুমাত্র ফাংশনের ইউজের জন্য। এর বাইরে কিন্তু সে কাউকে চিনতে পারতেছে না। দেখেন টেক্সটটাকে কি সে চিনতে পারতেছে, এখানে দেখেন তো আনডিফাইন্ড বলতেছে, চিনতে পারতেছে, বুঝে গেছে, বুঝতে পারছেন? আচ্ছা, so জি এখন স্যার, বুঝতে পারছি। মনে করেন আমি স্যার ফাংশনের ভিতরে এই জিনিসটাকে এখন অ্যাক্সেস করতে চাচ্ছি, ঠিক আছে, ফাংশনের ভিতরে আমি টেক্সটটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি। So, এটা অ্যাক্সেস করার আগে এখানে মনে করেন আমি যে কাজটা করলাম, প্রথমত আমি ডাউন করছি, এখানে আমরা বললাম হচ্ছে কি গ্লোবাল, ঠিক আছে। এই যে গ্লোবাল যে ভেরিয়েবলের মতো যে কিওয়ার্ডটা আছে বা ভেরিয়েবল বলতে পারেন, সেটা আমরা এখানে ইউজ করলাম। এবার যদি আমি একটু রিলোড করি, এখানে অনেক কিছু সে নিয়ে আসছে, দেখেন নিয়ে আসছে, ঠিক আছে, বাট সাথে সাথে সে কি কি নিয়ে আসছে দেখেন তো, টেক্সট একটা ভেরিয়েবলের ভ্যালু নিয়ে আসছে, ওয়াই আমরা যেটা ডিক্লেয়ার করেছিলাম এই জিনিসটা নিয়ে আসছে না, টেক্সট এবং ওয়াই, অর্থাৎ আমরা গ্লোবালি যে ভেরিয়েবল গুলা ডিক্লেয়ার করেছি ওই দুইটা ভেরিয়েবলকে সে নিয়ে আসছে না, দেখেন তো এরে আকারে আনছে। স্যার হ্যাঁ বলেন। স্যার এখানে যখন আমরা টেক্সট ফাংশনটা রান করতে গেছিলাম, তো টেক্সট ভেরিয়েবলটা তো স্যার প্রিন্ট হওয়ার কথা ছিল, যেহেতু এটা গ্লোবালি আছে। স্যার এটা হ্যাঁ, প্রিন্ট হয় ফাংশন স্কোপটা হচ্ছে প্রাইভেট স্কোপ, মানে এটা আলাদা স্কোপ, আলাদা এরিয়া, ঠিক আছে। তো জি স্যার। এটা এই ফাংশনের বাইরে কোনো কিছুকে সে চিনতে পারে না, বুঝতে স্যার। পারছেন? আমরা অন্যান্য প্রোগ্রামিং এ সেটা দেখি সে চিনতে পারে, যেমন জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে চিন্তা করলে হয়তো ফাংশন স্কোপটা ডিফারেন্ট সেখানে, বাট PHP এর ক্ষেত্রে এটা একটু প্রাইভেট স্পেস, বুঝছেন? এই এক্সটা কিন্তু আবার বাইরে অ্যাক্সেসেবল না। বাট একটা বিষয় খেয়াল করেন, আমি যখন এই যে গ্লোবালস কিওয়ার্ডটা দিয়ে জাস্ট বার ডাউন করলাম, এখানের ভিতরে আমি টেক্সট নামের একটা ভেরিয়েবল দেখতে পাচ্ছি, ওয়াই নামের একটা ভেরিয়েবল দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা যে ভেরিয়েবল গুলা ডিক্লেয়ার করেছি সেগুলা কিন্তু এখানে দেখাচ্ছে না, দেখেন তো গ্লোবালি যেগুলা ডিক্লেয়ার করছে সেগুলা দেখাচ্ছে না। জি স্যার, দেখাচ্ছে আচ্ছা, স্যার। তার মানে দেখেন, তার মানে যে বিষয়টা হলো আসলে যে গ্লোবালি যে ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করেছি সেগুলো এখানে দেখাচ্ছে। তার মানে যে বিষয়টা হলো এই যে গ্লোবালস যেই ভেরিয়েবল বা আমরা এটাকে সুপার গ্লোবাল ভেরিয়েবল বলে, এটাকে গ্লোবালস যে ভেরিয়েবল বা কিওয়ার্ডটা আছে সেটার ভিতরেই কিন্তু এগুলো অটোমেটিক স্টোর হয়ে যাচ্ছে। আমি যত গ্লোবালি ভেরিয়েবল ডিক্লেয়ার করবো সবগুলো কার মধ্যে স্টোর হচ্ছে, গ্লোবালস এর মধ্যে স্টোর হচ্ছে, বুঝতে পারছেন?
হুম So, এখন আমি যদি ফাংশনের ভিতরে এখন এটাকে যদি চাইলে অ্যাক্সেস করতে চাই তাহলে বলেন তো আমাকে কিভাবে করব। প্রথমে আমি গ্লোবাল এই যে ভেরিয়েবল সুপার গ্লোবাল যে ভেরিয়েবলটা আমরা বলছি সেটাকে অ্যাক্সেস করব। এরপরে সেখানের ভিতর থেকে কাকে অ্যাক্সেস করতে চাচ্ছি, সাপোজ টেক্সটটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি, ঠিক আছে না? তো এর ভিতর থেকে আইটেমকে অ্যাক্সেস করার টেকনিকটা এরকম না, এই যে দেখেন এটা একটা পুরোটা এরে না, এর ভিতর থেকে আমি জাস্ট টেক্সটটাকে অ্যাক্সেস করলাম, ঠিক আছে? বুঝে গেছে? এখন আমি যখনই ফাংশনটাকে কল দিব যে টেক্সটটা শুরু করতেছে, বুঝতে পারছেন? হুম বুঝতে পারছি স্যার। স্যার এখানে আলাদা করে এটা গ্লোবাল বুঝছেন? সুপার আচ্ছা, গ্লোবাল ইউজ এটাকে করতে কেন সুপার গ্লোবাল বলা হচ্ছে? এটা তো গ্লোবাল ভেরিয়েবল গুলাকে স্টোর করছে, ঠিক আছে? সুপার গ্লোবাল কেন বলা হচ্ছে? এবার মনে করেন আমি এখানে একটা নিউ ফাইল তৈরি করলাম, টেস্ট, মনে করেন এখানে আমি বললাম হচ্ছে কি টেস্ট ডট পিএইচপি, ঠিক আছে? ওকে ফাইন। এবার এটার মধ্যে আমরা আসলাম, আসার পরে পিএইচপি, এই পেজে এসে আমি মনে করেন এখন একো করব কাকে, গ্লোবাল থেকে আমরা মনে করেন গ্লোবালস থেকে আমি জাস্ট হচ্ছে টেক্সট অথবা আমি সাপোজ ওয়াইটাকে প্রিন্ট করতে চাচ্ছি এখানে, ঠিক আছে? এবার যদি আমি একটু রিলোড করি এই জিনিসটাকে, আমরা কোনটাকে রান করতে চাচ্ছি, টেস্ট ডট পিএইচপি, এটাতে যদি আমরা একটু আসি। আচ্ছা, এখানে আমাদেরকে কি বলছে? আচ্ছা, এই জায়গায় তার আগে আমরা একটা কাজ করি, এই জায়গায় আমরা একটু দেখি বার ডাউন করে আমরা হচ্ছে গ্লোবালস, এটা দিয়ে নর্মালি কোনো কিছু পাচ্ছি কিনা দেখেন তো। এখানে গ্লোবালস বলতে সে কি কোনো কিছু পাচ্ছে? বাট পিএইচপি তে একটা ফাইলের সাথে অন্য ফাইল ইন্টিগ্রেট করে দেওয়ার জন্য বা একটা ফাইলের সাথে অন্য ফাইল কানেক্ট করে দেওয়ার জন্য আমাদের কিছু ফাংশন আছে। তো ওরকমই একটা ফাংশন হচ্ছে কি আমাদের ইনক্লুড ফাংশন। ইনক্লুড ফাংশন দিয়ে আমরা কি করতে পারি, একটা ফাইলের সাথে অন্য একটা ফাইল ইনক্লুড করে দিতে পারি বা একসাথে মার্জ করে দিতে পারি। তো আমরা এখানে কি করে দিলাম, ইন্ডেক্স ডট পিএইচপিটাকে আমি এটার সাথে মার্জ করে দিলাম। যে আমি ইন্ডেক্স ডট পিএইচপিটাকে এটার সাথে মার্জ করে দিলাম, দেখবেন এখানে গ্লোবালস এর মধ্যে এই পেজে আমি যেই গ্লোবালস ভেরিয়েবল গুলা ডিক্লার করেছি সবগুলাই চলে আসবে। তো আমি যদি এবার রিলোড করি, যে দেখ এই যে ওয়াইটা চলে আসছে, টেক্সটটা চলে আসছে। এবার যদি আমি এখান থেকে জাস্ট হচ্ছে মনে করেন একো করি, তো একো করছি আমরা এখানে গ্লোবালস থেকে, এখানে মনে করেন আমি জাস্ট ওয়াইটাকে একো করছি, ঠিক আছে? তো আমি যদি এবার রিলোড করি, যে দেখ আচ্ছা ওখানে আমরা ফাংশনটাকে কল করেছিলাম না, এটাকে একটু অফ করে। সো এবার যদি আমরা ওয়াইটাকে দেখেন এখানে, এই যে দেখেন ওয়াইটাকে আমরা এখানে অ্যাক্সেস করতে পারতেছি না, আরেকটা পেজে অ্যাক্সেস করতে পারতেছি, কিন্তু ডিক্লার করেছি কিন্তু এই পেজে বা এই ফাইলে, বাট সেটাকে অ্যাক্সেস করতে পারতেছি কোথায়, আরেকটা ফাইলে গিয়ে, ঠিক আছে? বুঝছেন? তার মানে এটা এখানেও গ্লোবালের মতো কাজ করতেছে, এই জন্য এগুলাকে সুপার গ্লোবাল বলা। স্যার। বুঝতে পারছেন? জি স্যার। স্যার সো হ্যাঁ স্যার গ্লোবালস বলেন। এর ভিতরে অন্যান্য স্যার অন্যান্য কিছু বিল্ডিংস মানে ভেরিয়েবল ছিল হ্যাঁ, আরো কিছু জিনিসপত্র আছে, সেগুলার কিছু কাজ আছে আর কি। যেমন কুকিজ, কুকিজ গুলো চলে আসে বা আরো অনেকগুলা জিনিসপাতি আসে আর কি এর মধ্যে, ঠিক আছে? এগুলা দেখবো আমরা। বাট গ্লোবালস এর এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন কি? স্যার বুঝতে পারছি স্যার। স্যার ফাইলটা ইনক্লুড করলে ওইটাও চলে আসে স্যার। হুম আচ্ছা, তো আশা করি এগুলো আপনারা বুঝছেন। সো আচ্ছা, এটা সুপার গ্লোবাল বলা হচ্ছে কেন? কারণ এটা সব জায়গায় আমরা এটাকে কি করতে পারতেছি, অ্যাক্সেস করতে পারতেছি, এই কারণে এটাকে সুপার গ্লোবালস বলা হচ্ছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন এরকম সুপার গ্লোবালস পিএইচপি তে আরো অনেকগুলো আছে। সো আমরা জাস্ট একটা সিম্পল সুপার গ্লোবালস নিয়ে দেখলাম, যেটা অ্যাকচুয়ালি সব জায়গায় আমরা কি করতে পারতেছি, অ্যাক্সেস করতে পারতেছি। অর্থাৎ এই যে সুপার গ্লোবালস কিওয়ার্ড গুলো, ভেরিয়েবল গুলো, এগুলাকে সুপার গ্লোবালস ভেরিয়েবল বলা হয়।
ঠিক আছে, এরকম আরো অনেকগুলা সুপার গ্লোবাল ভেরিয়েবল আছে যেগুলাকে আমরা এই যে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ফাইলে কিন্তু অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে, সো এখন আমরা তার আগে আমরা মনে করেন একটা HTML ফর্ম দেখবো। ঠিক আছে, ফর্ম থেকে আমরা একটা ডিফারেন্ট পেজে ডাটা পাঠাবো। ঠিক আছে, কিসের মাধ্যমে? সেটা আমরা সুপার গ্লোবালস এর মাধ্যমে পাঠাবো। ঠিক আছে, সো HTML কিভাবে তৈরি করতে হয় এগুলো তো আমরা জানি না নাকি? HTML এ কিভাবে কোড লিখতে হয় জানা তো আছে মনে হয় না? জাস্ট এখানে আমি সিম্পলি একটা এক্সক্লেমেশন সাইন দিলাম, এরপর এন্টার প্রেস করলাম। ঠিক আছে, HTML ডকুমেন্টটা আমাদের চলে আসবে। ঠিক আছে না? তো এখানে আমরা জাস্ট লিখলাম হচ্ছে কি ফর্ম তৈরি করতে চাচ্ছি আমরা একটা। ঠিক আছে, জাস্ট আমরা ফর্ম লিখি, লেখার পরে এখানে আমরা হচ্ছে কি করতে চাচ্ছি, অ্যাকচুয়ালি একটা ফর্ম তৈরি করতে চাচ্ছি। সো ফর্ম তৈরি করার জন্য আমাদের কোন ট্যাগটা নিতে হবে? ফর্ম ট্যাগটা নিতে হবে। ঠিক আছে, সো ফর্ম ট্যাগের মধ্যে দুইটা পার্ট থাকে, একটা অ্যাকশনস, একটা হচ্ছে কি মেথড। ঠিক আছে, আচ্ছা, তো এখানে মনে করেন আমি জাস্ট একটা সিম্পলি লেভেল লিখছি, লেভেল। এখানে আমরা লেভেলে বলছি হচ্ছে কি লেভেল ট্যাগ নিলাম, এবং এখানে আমরা বলছি নেম, এবং এই জায়গাতে আমাদের একটা ইনপুট থাকবে, এবং ইনপুটে আমরা বলছি হচ্ছে যে টেক্সট টাইপ থাকবে, একটা বিআর ট্যাগ দিয়ে দিচ্ছি আমরা, এখানে দুইটা দিয়ে দিচ্ছি একসাথে। তো তারপরে এখানে আমরা আবার একটা লেভেল নিচ্ছি। সো এই জায়গায় আমরা বলছি হচ্ছে ইমেল। ঠিক আছে, এই ধরনের আমরা দুইটা নিয়ে নিলাম। এখানেও সেম ভাবে বিআর ইনপুট তো দুইটা নিয়ে নিলাম। Okay, এখানে আমরা আরেকটা ইনপুট নিচ্ছি, এটা হচ্ছে আমাদের ইমেইলের জন্য। সেম ভাবে আমরা এখানে বিআর দিয়ে দিচ্ছি দুইটা। তো এই জায়গায় আমাদের বিআরটা প্রয়োজন। ওকে, এরপরে আমরা যে কাজটা করছি এখানে আবার ইনপুট দিচ্ছি, যেটা টাইপটা আমরা সাবমিট করে দিচ্ছি। ঠিক আছে, তো সাবমিট মানে হচ্ছে এখানে কি, এটা একটা সাবমিট টাইপের বাটন আছে। ঠিক আছে, এবং ভ্যালু হিসেবে আমরা বলে দিচ্ছি বাটনের ভিতরে কোন টেক্সট অ্যাকচুয়ালি শো করবে আমাদের। এখানে আমাদের শো করবে হচ্ছে কি সাপোজ সাবমিট। সাবমিট, ঠিক আছে, এই জিনিসটা বুঝেন না কে কে? তো এই ফাইলটা মনে করেন আমাদের আপাতত প্রয়োজন নয়, আমরা এটা একটু ডিলিট করব। ঠিক আছে, আচ্ছা, আমরা এখানে কি করছি তাহলে, টেস্ট ফাইলটা রান করছি না, আমরা পেজ ইন্ডেক্স টা রান করব। আচ্ছা, টি পড়ে গেছে লাস্টে। এই অংশটা বুঝেন নাই কে কে? HTML যে আমরা তৈরি করলাম, এটা কি সবাই বুঝছেন? হুম, স্যার আচ্ছা, সো এই যে এখানে আমরা ইনপুট ফিল্ড তৈরি করলাম। ঠিক আছে, So, তার মানে আমরা বলতে চাচ্ছি এখানে যখনই আমি ফর্মটা সাবমিট করব, সে কোথায় যাবে? সে ফর্মটার ডাটা গুলাকে নিয়ে একটা পেজে বা আমাদের এখানে প্রিন্ট করে দেখাবে। ঠিক আছে, আচ্ছা, সো এই কাজটা যদি আমরা করতে চাই, আমরা যদি একটু ফর্মের এই যে স্ট্রাকচার একটু খেয়াল করি, এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে অ্যাকশনস আর একটা হচ্ছে মেথড। ঠিক আছে, অ্যাকশনস অ্যাকচুয়ালি কি থাকে, আমরা যখনই এখানে ডাটা ফিল আপ করে ফর্মটাকে সাবমিট করব, সেই ডাটাগুলা সে কোথায় নিয়ে যাবে, বা ডাটাগুলা নিয়ে গিয়ে সে কোন প্রসেস করবে বা কোথায় গিয়ে রাখবে, কোন ফাইলে নিয়ে যাবে, এই জিনিসটাই অ্যাকচুয়ালি আমরা কোথায় বলে দিব? অ্যাকশনস এর মধ্যে বলে দেওয়া হয়। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকশনস এর কাজ। সেকেন্ডলি, সেটা হচ্ছে মেথড। আচ্ছা, এখানে ফর্মের ডাটাগুলো আসলে দুইটা ওয়েতে পাস হতে পারে। তো একটা হচ্ছে নরমালি আমরা কি করতে পারি, গেট নামের একটা মেথড আছে, যেটা দিয়ে আমরা যখনই এখানে ডাটাগুলো ফিল আপ করে পাস করব, তখন সেই ডাটাগুলো ইউআরএল বারে শো করবে। ঠিক আছে, এটা হচ্ছে গেট মেথডের কাজ। অর্থাৎ নন সেনসিটিভ ডাটা, নর্মাল ডাটা, র ডাটা যদি আমরা নর্মাল ডাটা যদি সেন্ড করতে চাই, এখানে কোনো ধরনের সেনসিটিভ ইনফরমেশন নাই, সেক্ষেত্রে ফর্মের ডাটা সেন্ড করার জন্য আমরা যে মেথডটা ফলো করি সেটা হচ্ছে কি গেট মেথড। গেট মেথড দিয়ে কোনো ডাটা যদি পাঠানো হয় ডাটাবেসে, মনে করেন কোনো ডাটা যদি আমরা সেন্ড করার চেষ্টা করছি, সেক্ষেত্রে সেটা কোথায় দেখাবে? আমাদের এখানে ইউআরএল বারে শো করবে। আর পোস্ট মেথড দিয়ে যদি আমরা কোনো ডাটা পাঠাই, সেক্ষেত্রে সেটা কিন্তু ইউআরএল বারে শো করবে না, বাট ডাটাটা কি হবে? ইন্টারনালি সেন্ড হবে। আচ্ছা, পোস্ট মেথড দিয়ে আমরা কোন ডাটাগুলা পাঠাবো, বা কোন ইনফরমেশন গুলো ছেলে পাঠাবো, যেগুলো অ্যাকচুয়ালি সেন্সিটিভ ইনফরমেশন, যেমন হচ্ছে একটি পাসওয়ার্ড যদি থাকে, ঠিক আছে, ক্রেডিট কার্ড নাম্বার থাকতে পারে, ঠিক আছে, এই ধরনের ক্রিডেন্সিয়াল বা
সেনসিটিভ ইনফরমেশন গুলার ক্ষেত্রে ফর্মে যদি এই ধরনের ডাটা থাকে সেক্ষেত্রে আমরা পোস্ট মেথড দিয়ে ডাটাগুলোকে সেন্ড করব। আর যদি এই ধরনের ডাটা না থাকে সেক্ষেত্রে আমরা গেট মেথড দিয়ে ডাটাটা পাস করতে পারি। এতটুকু কি বুঝতে পেরেছেন সবাই? জি স্যার, বুঝতে আচ্ছা, তো নরমালি আমরা কি করি, এই যে এখানে ডাটা ফিল আপ করে সাবমিটে আমরা ক্লিক করি আর কি, ঠিক আছে। তো আমি একটু গেট মেথড দিয়ে দেখাই আপনাদেরকে কিভাবে অ্যাকচুয়ালি ডাটাটা যাচ্ছে, ঠিক আছে। তো কোথায় যাবে সেটা আমাদের এখন বলার দরকার নেই, যে কোনো একটা জায়গায় যাবে, ঠিক আছে। তো আমরা এই যে গেট মেথড দিয়ে আমি সেন্ড করবো। আচ্ছা, এখানে একটু দেখেন তো ইউআরএল বারে কি কোনো কিছু শো করছে? দেখেন তো ডাটাটা কি শো করছে? আমরা একটু আগে যে ডাটাটা পাঠালাম, এই যে আবার পাঠাচ্ছি, সেটা কি ইউআরএল বারে দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, না স্যার, না। হ্যাঁ, তার মানে ডাটা সেন্ড হয় নাই, ঠিক আছে। সো এই যে ইম্পোর্টের ডাটাগুলাকে যদি আমরা একটা জায়গা থেকে বা একটা নির্দিষ্ট ফাইল থেকে অন্য ফাইলে ট্রান্সফার করতে চাই, বা ডাটাগুলাকে যদি আমরা পাস করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমাদের ইনপুট যে ফিল্ডটা আছে সেটার সাথে একটা কি দিতে হবে, একটা নেম অ্যাট্রিবিউট আছে সেটা দিয়ে দিতে হবে। এবং এই নেম অ্যাট্রিবিউটের মধ্যে একটা ভ্যালু আমাদেরকে দিয়ে দিতে হবে, একটা নাম দিয়ে দিতে হবে, অর্থাৎ কি নামে সেই ডাটাটাকে সেন্ড করবে, ঠিক আছে। এই জিনিসটা আমাদের এখানে বলে দিতে হবে। সো যতক্ষণ না পর্যন্ত আপনি নেম অ্যাট্রিবিউটটা দিচ্ছেন না বা কোনো একটা নাম সেট আপ করে দিচ্ছেন না, ততক্ষণ পর্যন্ত সে কি করবে না, এই ডাটাটাকে পাস করবে না। অর্থাৎ নেমের মাধ্যমে আমরা কি সেট আপ করে দিই, বা একটু আগে আমরা এসোসিয়েটিভ এটা যেরকম দেখেছিলাম কি সেট আপ করে দেওয়া, সেম ভাবে আমরা যখন HTML থেকে ডাটাটা বা HTML ফাইল থেকে ডাটাটাকে সেন্ড করতেছি, তখন অবশ্যই আমাদের এখানে একটা নেম কিওয়ার্ড অ্যাট্রিবিউট দিয়ে একটা নাম সেট আপ করে দিতে হবে। তো আমি এখানে নেমে বলছি আমাদের এটা কি হিসাবে যাবে। সাপোজ আমি বলছি এখানে এটা হচ্ছে আমাদের নেম, ইউজারের নেম, যেহেতু এটা জাস্ট নেম দিলাম, অন্য কিছু দেওয়া যাবে, ঠিক আছে। এরপরেরটা কি হিসাবে যাবে আমাদের এখানে, আমরা আবার বলছি নেম, এরপরেরটা আমাদের এখানে কি হিসাবে যাবে, এটা হচ্ছে আমাদের ইমেল হিসাবে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি ডাটা সেন্ড করি, দেখেন এখান থেকে সেন্ড করলাম, দেখেন এবারে কি কোনো ডাটা গিয়েছে, দেখেন তো। আচ্ছা, আমি আরেকবার সেন্ড করতেছি, ঠিক আছে। দেখেন তো এবার কি কোনো ডাটা গিয়েছে, এই যে দেখেন তো, হ্যাঁ গেছে স্যার। এই যে দেখেন এই জায়গায় আসছে না ডাটা। আমি যদি হ্যাঁ। একটু কপি করে দেখে আপনাদেরকে এই জায়গাটায় পেস্ট করছি, ঠিক আছে। এই ডাটাটা অ্যাকচুয়ালি সেন্ড হয়েছে, ঠিক আছে। হুম, এই যে এটা নেম ইকুয়াল এটা গেছে, তারপর হচ্ছে ইমেল ইকুয়াল এটা গেছে, ঠিক আছে। আচ্ছা, আমরা যে ডাটা পাঠাচ্ছি সেটা কিন্তু ইউআরএল বারে শো হচ্ছে, এখানে শো হচ্ছে না, ঠিক আছে না। তো জি স্যার। যদি কোনো ধরনের সেনসিটিভ ইনফরমেশন এখানে থাকে, তাহলে এই যে এটা শো হচ্ছে কেন, কারণ হচ্ছে আমরা গেট মেথড দিয়ে পাঠাইছি। সো কোনো ধরনের সেনসিটিভ ইনফরমেশন যদি আমাদের এখানে থাকে, যেমন আমাদের পাসওয়ার্ড থাকতে পারে, ঠিক আছে, পিন কোড থাকতে পারে, ঠিক আছে, পিন ক্রেডিট কার্ড নাম্বার থাকতে পারে। So, এইসব জিনিস যদি আমরা ক্রিডেন্সিয়াল জিনিস যেগুলো আছে বা কনফিডেন্সিয়াল যে জিনিসপত্রগুলো আছে সেগুলো যদি ফর্মে থাকে, সেক্ষেত্রে আমরা গেট মেথড দিয়ে ডাটাটা সেন্ড করবো না। গেট মেথড দিয়ে যদি আমরা ডাটা সেন্ড করি তবে সেটা কোথায় দেখাবে, ইউআরএল বারে এভাবে শো করবে। সেক্ষেত্রে আমরা কোন মেথডে পাস করবো ডাটা, পোস্ট একটা মেথড আছে সেই মেথড দিয়ে আমরা পাস করবো, ঠিক আছে। সো পোস্ট মেথড দিয়ে যদি কোনো ডাটা আমরা সেন্ড করি সেটা কিন্তু এই যে এরকম ইউআরএল বারে শো করবে না। আমি যদি এবার সেন্ড করি, আচ্ছা এটা একটু রিলোড করে নিচ্ছি আমরা, আচ্ছা একটু রিলোড করে নেই। এবার যদি আমরা সেন্ড করি, আচ্ছা এটা আমরা আগের অবস্থায় নিয়ে আসি, একদম শুরুতে যেরকম ছিল। আচ্ছা, এবার আমরা ডাটাটা সেন্ড করবো, ঠিক আছে। তো এবার সেন্ড করেছি, এই যে দেখেন এখানে কোনো কিছু কি শো করছে, না শো করছে না, তার মানে ডাটা সেন্ড হয়েছে বাট শো করছে না। কেন? কারণ হচ্ছে আমরা পোস্ট মেথড দিয়ে সেটাকে পাস করেছি। ওকে ফাইন। সেম ভাবে এই যে যেই দুইটা মেথড দিয়ে আমরা ডাটাগুলাকে পাস করলাম, এই দুইটা মেথডের মতোই সেম নেমে আমাদের দুইটা সুপার গ্লোবাল ভেরিয়েবল আছে পিএইচপি তে, যেগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, এই যে এখানে যেই ডাটাটা অ্যাকচুয়ালি আমরা পাস করতেছি, সাপোজ আমি পোস্ট মেথড দিয়ে পাস করতেছি, তাহলে পোস্ট নামের যে সুপার গ্লোবাল ভেরিয়েবলটা আছে পিএইচপি তে, সেটার মাধ্যমে আমরা কি করতে পারবো, এই ডাটাগুলাকে অন্য পেজে অ্যাক্সেস করতে পারবো। আমরা এখন সেটাই দেখবো অ্যাকচুয়ালি। সো সাপোজ আমরা এই ফর্মটা সাবমিট করার পরে সে কোথায় নিয়ে যাবে আমাদেরকে, সাপোজ হচ্ছে আমাদের এখানে আমরা একটা ফাইল তৈরি করছি ফর্ম ডাটা,
ফর্ম ডেটা ডট পিএইচপি, ঠিক আছে? So, এই ফাইলে সে আমাদেরকে মনে করেন হচ্ছে নিয়ে আসবে, ঠিক আছে? So, এখানে আমরা একটু পিএইচপি তে শুরু শেষ করে নিই। ওকে, ফাইন। এখানে আমরা বার ডাম করছি, ঠিক আছে? তার আগে অ্যাকচুয়ালি আমরা দেখি সে আমাদেরকে এই ফাইলে নিয়ে আসে কিনা। তো আমরা এখানে একো করলাম, একো দিয়ে জাস্ট বললাম আমরা জাস্ট, যদি এই ফাইলে চলে আসে তার মানে কি আসবে, সে ডান দিকে আসবে, ঠিক আছে? সো কোথায় সেই জিনিসটা আমরা অ্যাড করব, এখানে সাবমিট করার পরে সে যে আমাদেরকে এই ফাইলে নিয়ে আসবে সেই জিনিসটা আমরা কোথায় অ্যাড করব ফর্মে, সেটা আমরা সবসময় কোথায় বলে দিব, অ্যাকশনস এর মধ্যে বলে দিব, ঠিক আছে? সো অ্যাকশনস এর ভিতরে আমরা জাস্ট ডট স্ল্যাশ দিয়ে আমরা বললাম হচ্ছে কোথায় যাব আমরা, ফর্ম ডেটা, ঠিক আছে, ডট এই ফাইলে আমরা যাব, ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা, সো এবার যদি আমি একটু এখানে এই যে ডাটা ফিল আপ করে জাস্ট সাবমিট করলাম, সেটি আমাদেরকে নিয়ে গেছে, দেখেন তো। আচ্ছা, আমি একদম শুরুতে এটাকে আরেকবার পাঠাচ্ছি এবং এটাকে আমি একটু সেভ করে নিচ্ছি। আচ্ছা, সো এটাতে আমরা আরেকবার ডাটা পাঠাচ্ছি, যে দেখেন এই যে নিয়ে আসছে, ডান লিখে আসছে, এই যে দেখেন এখানে ফর্ম ডাটা পেজে সে আমাদেরকে নিয়ে আসছে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে এই যে ইনপুটে আমাদের ডাটাগুলা যে আমরা প্রোভাইড করতেছি সেগুলো আমরা কালেক্ট, এখন আমরা কোন মেথডে আসলে ডাটাটা পাস করলাম, পোস্ট মেথডে আমরা ডাটাটাকে পাস করলাম, ঠিক আছে? তো পিএইচপি তে পোস্ট নামের একটা সুপার গ্লোবাল ভেরিয়েবল আছে। একটু আগে আমরা যেরকম গ্লোবালস ভেরিয়েবল দেখলাম, সেম ভাবে পিএইচপি তে সুপার গ্লোবালস ভেরিয়েবল আছে। তো ফর্ম থেকে আমরা যেই মেথডে ডাটা পাঠাবো সেই মেথড দিয়ে কিন্তু আমরা অন্য পেজে সেই সুপার গ্লোবাল ভেরিয়েবল গুলা দিয়ে ডাটাগুলাকে রিসিভ করতে পারি বা শো করতে পারি বা বিভিন্ন প্রসেস করতে পারি। সো সেম ভাবে আমরা যদি এখানে একটু বার ডাউন করি, আমরা একচুয়ালি দেখার চেষ্টা করবো যে এখানে যেই ডাটাগুলো আমরা আসলে পাস করতেছি সেগুলো এখানে আসছে কিনা, কোন মেথড দিয়ে আমরা দেখার চেষ্টা করবো সেই জিনিসটা কোথায় আসবে। আমাদের আগ্রহ হচ্ছে কি, $_ পোস্ট, এই সুপার গ্লোবাল ভেরিয়েবলের ভিতরে সেই ডাটাগুলো অ্যাকচুয়ালি আসবে। তো এই পেজে এসে আমরা সেটাকে একটু প্রিন্ট করার চেষ্টা করবো, অর্থাৎ এখান থেকে আমরা যা পাঠাচ্ছি সেগুলা এই পেজে এসে আমরা প্রিন্ট করার চেষ্টা করবো। তো আমরা একটু দেখি এই জিনিসটা আসলে সে প্রিন্ট করতে পারতেছে কিনা বা এই ডাটাগুলাকে সে পাস করতে পারতেছে কিনা। তো আমরা এখানে ডাটা দিচ্ছি, সাবমিট করতেছি, এই যে দেখেন সে একটা অ্যারে নিয়ে আসছে। যখনই আমরা এই পেজে আসলাম সে একটা কি নিয়ে আসছে, আমাদের এই যে পোস্টের মধ্যে সে একটা অ্যারে নিয়ে আসছে। অ্যারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সে একটা কি ধরনের অ্যারে আনছে বলুন তো, এটা কি ধরনের অ্যারে? এই কথা বলে না কেউ? অ্যাসোসিয়েটিভ হ্যাঁ, অ্যাসোসিয়েটিভ অ্যারে, ঠিক আছে? এটা থেকে কোনো ইনডেক্স আছে? ইনডেক্স নাই। এই যে আমরা যে নেমটা পাঠাইছিলাম সেই নেমের এগেইনস্টে সে দেখেন নেমটা নিয়ে আসছে। তারপর ইমেল যেটা আমরা পাঠিয়েছিলাম সেই ইমেলের এগেইনস্টে সেই ইমেলটা নিয়ে আসছে। আমরা চাইলে খুব সুন্দর করে ডাটাগুলোকে এখানে প্রিন্ট করতে পারতাম, যেমন আমরা এভাবে করতে পারতাম না, যে আমরা একটু করছি, ঠিক আছে? কিভাবে একটু করছি আমরা, ইউজার সাপোজ এখানে আমরা বলছি হচ্ছে কি নেম ইজ, তাহলে নেমটা কোথায় আসতেছে আমাদের, $_ পোস্টের ভেতরে, ঠিক আছে? পোস্টের ভেতরে কি দিয়ে আসতেছে দেখেন তো, নেম দিয়ে আসতেছে, ঠিক আছে না? তাহলে এই নেমটাকে অ্যাক্সেস করতে চাইলে কিভাবে করতে হবে, যে কার্লি ব্রেস স্কোয়ার ব্রেস দিয়ে এখানে এভাবে বলে দিতে হবে কিনা, ঠিক আছে কিনা, বুঝছেন? তা বলে না কেউ, বুঝছেন কিনা? জি স্যার, হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, এখানে আমরা তাহলে একটা বিআর ট্যাগ ইউজ করছি। এরপরে মনে করেন আমি ইমেলটাকেও প্রিন্ট করবো, সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি? সো এখানে জাস্ট ইমেলটাকে আমরা বলেছি ইমেল, সো ইউজার এখানে আমরা বলছি হচ্ছে কি ইমেল, ঠিক আছে? ওকে, ফাইন। সো এবার যদি আমরা একটু এই জায়গায় আসি, রিলোড করে নিচ্ছি, এটাকে আমরা একটু সেভ করে নেই। আচ্ছা, সো এবার আমরা যদি আরেকবার সেন্ড করি ডাটাগুলো, এই যে দেখি, আচ্ছা এখানে কি প্রবলেম বলতেছে একটু দেখি তো। পোস্টের ভেতর থেকে আমরা কাকে নিয়েছি, ইমেইলটাকে নিয়েছি, ওকে ফাইন। আচ্ছা, অ্যারে টু স্ট্রিং কনভার্সনে সে প্রবলেম পাচ্ছে না। আচ্ছা, আচ্ছা অ্যারে টু স্ট্রিং কনভার্সন, আচ্ছা আমি একটু দেখি কি সমস্যা হচ্ছে।
এইখানে আমাদের ইকো করেছি আমরা। আচ্ছা, একটা কাজ করি আমরা, এই ভ্যালু গুলাকে আমরা একটা কাজ করি। এখানে মনে করেন আমরা একটা ভ্যারিয়েবল দিয়ে স্টোর করে রাখছি। প্রথমে আমি নেম নিচ্ছি, যখনই সে ডাটাটাকে সেন্ড করবে, এই যে পোস্ট থেকে আমি কাজ কি করছি, এখানে পোস্ট, এটার ভিতর থেকে নেমটাকে আমরা নেমের আন্ডারে নিয়ে নিই, ঠিক আছে। আচ্ছা, সেম ভাবে আমরা ইমেলটাকে কি করলাম, এখানে মনে করেন পোস্টের ভেতর থেকে ইমেলটাকে এক্সেস করে, জাস্ট ইমেলটাকে কার মধ্যে স্টোর করে রাখো, এই ইমেল ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে। সো এখন আমরা সিম্পলি একটু করতে পারি যে ইউজার নেম ইজ, এখানে জাস্ট আমরা নেমটাকে প্রিন্ট করে দেব, আর এখানে বিআরটাকে অ্যাড করে দেব। তারপর আমরা এখানে কপি পেস্ট করে জাস্ট হচ্ছে ইউজার ইমেল ইজ এখানে জাস্ট ইমেলটাকে আমরা প্রিন্ট করে দেব, ঠিক আছে। আচ্ছা, so এবার আমরা একবার আসি এখানে রিলোড করে নিলাম। তো ওকে, ফাইন। এবার যদি আমরা ডাটাটাকে সেন্ড করি, সাবমিট করলাম, এই যে দেখেন ইউজার নেম ইজ, এই যে ইউজারের নামটা আসছে, ইউজার ইমেল ইজ, ইউজার ইমেলটা আসছে। অর্থাৎ এই জায়গা থেকে আমরা যে ডাটাগুলো অ্যাকচুয়ালি পাঠাচ্ছি সেগুলাকে আমরা অ্যাক্সেস করতে পারতেছি কোন জায়গায়, এই ফাইলে না, কিসের মাধ্যমে, এই যে পোস্ট যে সুপার গ্লোবালটা আছে সেটার মাধ্যমে, ঠিক আছে। অর্থাৎ একটা ফর্মেট ডাটাকে আমরা যখন অন্য একটা পেজে সেন্ড করতেছি, সেখান থেকে আমরা সুপার গ্লোবাল ভেরিয়েবলের মাধ্যমে সেটাকে কি করতে পারতেছি, অ্যাক্সেস করতে পারতেছি। আচ্ছা, একটু বলেন তো দেখি, যদি আমি এখানে গেট মেথড দিয়ে পাস করতাম, তাহলে এখানে আমাদের কিভাবে সেগুলাকে রিসিভ করা লাগতো? না স্যার, লাগতো না স্যার। রিসিভ না করলে দেখবো কিভাবে? স্যার ডাইরেক্ট প্রিন্ট করে দিতে পারতাম স্যার, মনে হয়। না, সেটা তো আসলে আমাদের একটা নির্দিষ্ট সুপার গ্লোবাল ভেরিয়েবলের মধ্যেই আসবে, ঠিক আছে না। তো আমরা যদি গেট মেথড দিয়ে পাঠাই, তখন আমাদের এখানে $_ পোস্ট না দিয়ে কি দিতে হবে, $_ যেই সুপার গ্লোবালটা আছে ওইটা লিখতে হবে, ঠিক আছে। জি পোস্ট স্যার। দিয়ে পাঠালে সেটা পোস্ট সুপার গ্লোবালের মধ্যে আসবে, আর যদি আমরা গেট দিয়ে পাঠাই সেটা গেট সুপার গ্লোবাল যেটা আছে সেটার মধ্যে আসবে। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। এটা সবাই পারবেন? স্যার হুম, বুঝছেন কিনা সবাই? জি স্যার। জি ভাইয়া। আচ্ছা, তো আপনারা কি একটা পেজ থেকে অন্য পেজে ডাটা পাস করতে পারবেন ফর্মের মাধ্যমে? জি স্যার, পাওয়া যাবে। তো এটা আপনারা ভালো মতো ট্রাই করবেন বাসায়। এটা ইম্পর্টেন্ট আর কি অনেক, ডেটা এবং পোস্টের যে বিষয়টা আজকে দেখালাম এটা খুব ইম্পর্টেন্ট। আমরা সামনে ফর্ম হ্যান্ডেলিং গুলা দেখবো, ঠিক আছে। তো হয়তো আমরা একটা কোড অ্যাপ্লিকেশন তৈরি করবো আর কি নেক্সট ক্লাসে, যদি আমাদের টাইম থাকে আর কি, মানে ওই পরিমাণ টাইম যদি আমরা পাই নেক্সট ক্লাসে, তাহলে আমরা একটা কোড অ্যাপ্লিকেশন তৈরি করার চেষ্টা করব। আর হচ্ছে আপনারা যে কাজটা করবেন, এরকম একটা ফর্ম তৈরি করবেন, ফর্ম থেকে ডাটাগুলো একটা পেজে পাস করবেন। সো যাদের বুটস্ট্র্যাপ জানা আছে, আপনারা চাইলে এখানে বুটস্ট্র্যাপটা অ্যাড করে নিতে পারেন। অ্যাড করার সিস্টেমটা তো আশা করি আপনারা জানেন। এখানে জাস্ট আমরা সিডিএম দিয়ে চাইলে বুটস্ট্র্যাপ অ্যাড করে নিতে পারি। কিভাবে আমরা সেটা অ্যাড করব, জাস্ট হচ্ছে বুটস্ট্র্যাপে যাব, এখানে যারা বুটস্ট্র্যাপ জানেন আছে তাদের জন্য, না জানলে একটু কাটাকাটি করে নিন, খুব একটা কঠিন কিছু না। যাদের সিএসএস টা জানা আছে, বুটস্ট্র্যাপ একদম সেম, মানে একদম ইজি আর কি ওদের জন্য। এটা হচ্ছে আপনার সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক আছে, ঠিক আছে। এখানে জাস্ট আমরা এটাকে একটু কানেক্ট করে নিচ্ছি, এই যে সিডিএমটা কানেক্ট করে নেবেন। তো এটা এই জায়গায় অ্যাড করে নেবেন, জাস্ট হচ্ছে এখানে আমি বুটস্ট্র্যাপের যে একটা ফর্ম, যে একটা ক্লাস যদি আমরা এখানে ইউজ করি, তাহলে ফর্মটা আর একটু সুন্দর হয়ে যায়, ঠিক আছে। মানে একটু দেখতে আই ক্যাচিং হবে আর কি। যেমন আমরা এখানে একটা ক্লাস ইউজ করছি মনে করে, এই জিনিসটা অনেকে যারা বুটস্ট্র্যাপ করেন নাই তারা হয়তো বুঝবেন না, না বুঝলে সমস্যা নাই।
এটা খুব বেশি আসলে কঠিন কিছু না। তো না বুঝতে সমস্যা নেই, একটু দেখে নিয়ে আর কি। আর এরপরে না বুঝলে আমাকে নক করিয়েন, সমস্যা নেই। সো আমরা এখান থেকে ক্লাস ইউজ করতেছি ফর্ম কন্ট্রোল, ফর্ম এফএন কন্ট্রোল, অর্থাৎ ফর্মটাকে আর একটু ভিজুয়ালি একটু সুন্দর করার জন্য actually আমরা এই কাজটা করতে পারি, বুস্ট্র্যাপ ইউজ করে ভিজুয়ালি কাজগুলো করতে পারি। সো এর আগে একটা সেম ক্লাস ইউজ করতেছি, যদি একটু রিলোড করি, এই যে আমাদের ফর্ম গুলা চলে আসে আর কি, ঠিক আছে। আচ্ছা, এখানে যখন আমাদের একচুয়ালি বিআর থেকে প্রয়োজন হয় না, তখন আমরা যে কাজটা করতে পারি, আচ্ছা এরকম আসছে আমাদের, এই বাটনটাকে আমরা একটু অর্গানাইজ করতে পারি। যেমন এখানে আমরা যদি ক্লাস ইউজ করি, সেটা হচ্ছে কি আমাদের কোর্সের বিটিএন প্রাইমারি যদি আমরা ইউজ করবো, দেখবেন বাটনটা অটোমেটিক স্টাইল হয়ে গেছে, ঠিক আছে। এবং এটা যদি আমরা উপর থেকে একটু মার্জিন দিয়ে MT2 তাহলে মার্জিন টপ, এবং আমরা এটাকে যদি একটু উইডথ বাড়িয়ে দিই তাহলে W100, তাহলে এটা দেখবেন একদম ফুল হয়ে গেছে, ঠিক আছে। বুঝছেন? জি স্যার। সো এটা না বুঝলে খুব একটা প্রবলেম নাই, বুটস্ট্র্যাপটা আপনারা একটু দেখে নিন, তাহলে বুঝবেন এই জিনিস। স্টাইলিং এর বিষয়গুলো আমরা এখানে আমাদের মেজর ইস্যু না, আমরা ধরে নিচ্ছি আপনারা একটু জানেন আর কি এগুলো। তো আমরা ডেভেলপমেন্টে একটু ফোকাস করবো, বুঝছেন। সো আপনারা যেটা করবেন তাহলে একটা পেজ ডিজাইন করবেন যেখানে একটা কন্টাক্ট ফর্ম থাকবে এখানে, এবং সেখান থেকে যখনই আমরা ডাটাটা সাবমিট করবো আরেকটা পেজে গিয়ে সেটা আমাদেরকে আমরা যেই ডাটাগুলো সাবমিট করেছি সেগুলো শো করবে, ঠিক আছে। জি স্যার। বুঝেছেন? সো আমরা নেক্সট ক্লাসে ফর্মের যে ভ্যালিডেশন পার্ট সেটা একটু দেখাবো। মনে করেন কেউ যদি এই ফিল্ডে এন্ট্রি রাখলো, সাবমিট করার চেষ্টা করলো, তখন এখানে নিচে দিয়ে দেখাবে দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড, অথবা ইনভ্যালিড একটা ইমেল দিল কেউ, যখনই সাবমিট করার চেষ্টা করবে তাহলে এখানে দেখাবে ইনভ্যালিড ইমেল, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে আমরা ফর্ম ভ্যালিডেশন বলে। সো এই জিনিসগুলো আমরা ফর্ম ভ্যালিডেশন পার্টে দেখবো, এবং ফর্ম হ্যান্ডেলিং কিভাবে করতে হয়, ফর্ম হ্যান্ডেলিং এর বেশ কিছু বিষয় আছে সেগুলো আমরা দেখবো আর কি। তাছাড়া আমাদের হচ্ছে আমরা যে স্কিল নিয়ে একটু দেখলাম এখানে, এর বাইরে কিন্তু আমাদের ফাইলস নিয়ে কাজ করতে হবে। সো ফাইলস এর কিছু বিষয় আছে। সো যা কিছু দেখলাম এগুলো ভয়েস রিপিট হচ্ছে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আর কি আমাদের নেক্সট ক্লাস গুলোর জন্য। বুঝতে পারিনি কি বলছি। আচ্ছা, কারো এটা কি একটু হচ্ছে? ওকে, আমরা স্যার তাহলে এখন আজকে ক্লিয়ার। রাখি আর কি, ঠিক আছে। এতটুকুই থাকলো, আপনারা প্রেজেন্ট দিয়ে দিচ্ছেন। প্রেজেন্ট দিয়ে দিচ্ছেন। জি স্যার, দিছি স্যার। সো আমরা নেক্সট ক্লাস থেকে আমরা বিশেষ করে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন গুলোর দিকে মুভ করবো আস্তে আস্তে, ঠিক আছে। যেমন আমরা নেক্সট ক্লাসে হচ্ছে কোডটা দেখার চেষ্টা করবো, কোড অপারেশন। এরপরে আমরা আস্তে আস্তে প্রজেক্টের দিকে মুভ করবো। সো সামনের ক্লাসগুলো অনেক ইম্পর্টেন্ট হবে, সো এগুলা মিস দেওয়া যাবে না।